গল্প তুই শুধু আমার, লেখায় মিমি রহমান। মাইশা, আন্টি ই। আফরিন, আহ উফ মাইশা তুই ভয় পাইয়ে দিয়েছিস তো। মাইশা, তোমাকে ভয় পাওয়ানোর জন্যই তো এইটা করলাম। আচ্ছা বলো কি করছিলে। আফরিন, এই তো অঙ্কনের জন্য পাস্তা বানাচ্ছি। মাইশা, শুধু কি তোমার বাদর ছেলেটাকেই খাওয়াবে? আমি পাবো না? আফরিন, এই পাজি মেয়ে তুই কথায় কথায় আমার ছেলেটাকে বাদর বলিস কেন? বিয়ের পরে সংসার করলে কি এইসব বলবি? মাইশা, কি বিয়ে আর তোমার ওই বাদরের সাথে? হাসালে। তোমার কি মনে হয় আমার আর ওর বিয়ে হলে আমাদের সংসার হবে? আন্টি, ওইটা সংসার না যুদ্ধক্ষেত্র হবে। আচ্ছা বলো কই এখন তোমার বাদরটা? আইরিন, হয়েছে হয়েছে, যখন বিয়েটা হবে না তখন দেখব। যা উপরে গিয়ে দেখ, হয়তো এখনো উল্টো হয়ে ঘুমাচ্ছে। মাইশা, আচ্ছা দেখেনিও। এইটা বলে মাইশা দোতলায় অঙ্কনের ঘরে চলে গেল। গিয়ে দেখে অঙ্কন ঘুমাচ্ছে। মাইশা, অঙ্কন, এই অঙ্কন কিরে তুই এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে? দেরি হচ্ছে তো ওর, তাড়াতাড়ি। অঙ্কন, উফ মাইশা বিরক্ত করিস না তো, ঘুমাতে দে। মাইশা, অঙ্কন 9:30 বেজে গেছে আর 10টায় ক্লাস। তুই কি ভুলে গেলি আজ থেকে খারুচ টিচার আবার কলেজে আসছে? মাইশার কথায় শুনে অঙ্কন এক লাফে শোয়া থেকে উঠে বসল। অঙ্কন, কি? ও শিট, আমি তো ভুলেই গেছিলাম। সর সর, তাড়াতাড়ি করতে হবে। এরপর অঙ্কন তাড়াহুড়ো করে রেডি হতে চলে গেল। আর মাইশা চলে গেল নিচে। এতক্ষণে না হয় মাইশা আর অঙ্কনের পরিচয়টা জানা যাক। অঙ্কন আর মাইশা, ওরা দুজন ছোটবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। অঙ্কন আর মাইশা দুজন প্রতিবেশী। ওদের দুজনের বাড়ি পাশাপাশি। আর ওদের দুই পরিবারেরও অনেক ভালো সম্পর্ক। অঙ্কনের বয়স 23 বছর আর মাইশার বয়স 22। যেহেতু অঙ্কন আর মাইশা ছোট থেকে একসাথে বড় হয়েছে আর বেস্ট ফ্রেন্ডও, তাই ওদের পরিবার চায় ওদের দুজনের বিয়ে দিতে। কিন্তু ওরা বিয়ে করতে চায় না। ওরা সব সময় একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়েই থাকতে চায়। একটু পর অঙ্কন রেডি হয়ে আসলে ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে যায় কলেজে যাওয়ার জন্য। কলেজে যেতেই অঙ্কন মেয়েদের সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। আসলে অঙ্কন একটু প্লেবয় টাইপের ছেলে। মাইশা অঙ্কনকে ফ্লার্ট করতে দেখে খুব জোরে মাথায় একটা থাপ্পড় মেরে বলে, মাইশা, খারুস টিচারের ক্লাস শুরু হতে আর মাত্র 3 মিনিট বাকি। যাবি নাকি আরো মার খাবি? অঙ্কন, তাই বলে এইভাবে মারবি? মাইশা, তোর জন্য আমি ওনার বকা খেতে পারবো না। তুই থাক, আমি যাই। অঙ্কন, আরে মাইশা থামো, আসছি আমি। বিকেলে কলেজ শেষে ওরা দুজন বাড়ি ফিরে যায়। কিন্তু অঙ্কন তার বাবা মাকে বাড়িতে না দেখে সে মাইশাদের বাড়িতে চলে গেল তাদের খুঁজতে। অঙ্কন মাইশাদের বাড়ি গিয়ে দেখে তার বাবা রফিক আর মা আফরিন বসে কথা বলছে। মাইশার বাবা সোহাগ আর মাইশার মা রিমা সাথে কথা বলছে। অঙ্কন, তোমরা এখানে আর আমি তোমাদের সেই কখন থেকে খুঁজতেছি। তো কি নিয়ে এত আলোচনা? আফরিন, তোর আর মাইশার বিয়ের কথা। অঙ্কন, উফ মা, তোমরা কি আমাদের বিয়ে ছাড়া আর কিছু ভাবতে পার না? মাইশা, ঠিকই তো মা, তোমাদের বিয়ে ছাড়া কি আর কোনো বিষয় নেই কথা বলার? রিমা, না নেই। তোদের বিয়ে দেব, আমাদের ছোট ছোট নাতি নাতনিদের নিয়ে খেলা করব, এটাই আমাদের স্বপ্ন। আর এটাই এখন আমাদের বিষয়। অঙ্কন, উফ, তোমরা নাতি নাতনি নিয়ে খেলতে চাও? ঠিক আছে, তাই বলে এই শাকচুন্নিটাকেই আমার বউ বানাতে হবে কেন? কোনো সুন্দরী পরীর মতো বউ খুঁজে আনতে পারো না? তাহলেই তো হয়। এই শাকচুন্নিটাকে বিয়ে করতে পারবো না। মাইশা, কি বললি? আমি শাকচুন্নি আর তুই কি বাদর কোথাকার? আর আমার বয়ে গেছে তোকে বিয়ে করতে। আমিও তোর মতো বাদরকে বিয়ে করতে চাই না।
আমাকে তো বিয়ে করতে আমার স্বপ্নে রাজকুমার আসবে। সুদর্শন, হ্যান্ডসাম, ডেসিং। তোর মতো বাদর না। অঙ্কন, তোর জামাই দেখতে হলো বিড়ালের মতো হবে। এই কথা বলেই অঙ্কন হাসতে শুরু করে। তখন মাইশা রেগে ওর হাতে থাকা টেডি বিয়ারটা অঙ্কনের গায়ে ছুঁড়ে মারল। আর আবার দুজনে ঝগড়া করতে শুরু করলো। ওদের এইভাবে ঝগড়া করতে দেখে ওদের দুজনের বাবাই ওদের ধমক দিয়ে থামিয়ে দিল। আর অঙ্কনের বাবা বলল, রফিক, অঙ্কন তোমার দাদু অসুস্থ, তুমি জানো না? উনি চাইছেন তোমাদের বিয়েটা যেন তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করি। তাই আমরা আর কিছু দিনের মধ্যেই তোমাদের বিয়ে ব্যবস্থা করব। মাইশা, কি? অঙ্কন, কি? রফিক, হ্যাঁ, যেটা বলছি সেটাই হবে। আর কোনো কথা নয়। অঙ্কন, কিন্তু বাবা। রফিক, কোনো কিন্তু শুনবো না। মাইশা, বাবা। সোহাগ, বাবা বলে লাভ নেই। তোমার আঙ্কেল যা বলছে সেটাই। মাইশা আর অঙ্কন তারা দুজনেই তাদের বাবাকে খুব ভয় পায়। তাই তারা আর কিছু বলতে পারেনি। 2 মাস পর মাইশা আর অঙ্কনের বিয়েটা দেওয়া হয়। খুব আয়োজন করেই তাদের বিয়ে হয়েছে। কিন্তু এই বিয়েতে অঙ্কন আর মাইশা একটু খুশি ছিল না। বিয়ের পর মাইশাকে অঙ্কনদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে ওদের দুজনের একজনও বাসর ঘরে যেতে চাইছিল না। তাই অঙ্কনের কিছু কাজিন জোর করে ওদের ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় আর বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে বলে, কাজিন, এখন যত ইচ্ছা ঝগড়া করার করতে পারো। আর কেউ আসবে না তোমাদের মাঝে। দরজার সামনে থেকে সবাই চলে যায়। ঘরের ভেতরে মাইশা আর অঙ্কন একে অপরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি লেগে যাবে পৃথিবীর 3য় বিশ্বযুদ্ধ। একটু পরে ড্রয়িং রুমে বসে থাকা সকলে চমকে উপরে অঙ্কনের ঘরের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। হ্যাঁ, সত্যি সত্যিই লেগে গেছে যুদ্ধ। সবাই তাড়াহুড়ো করে দৌড়ে ওদের ঘরে যেতে চাইলে অঙ্কনের মা বললেন, আফরিন, এই থামো, কেউ যেও না। ওরা ঝগড়া করছে, করুক। একটু পর থেমে যাবে। অঙ্কনের কাজিন, ফুপি, তুমি শিওর? আফরিন, আরে হ্যাঁ, যাওয়া লাগবে না। বসে থাক। একটু পর দেখবি এমনিতেই দুজনে থেমে গেছে। অন্যদিকে মাইশা আর অঙ্কন চিৎকার করে করে ঝগড়া করছে। মাইশা, তুই বলতে পারিসনি? অঙ্কন, কেন তুই বলতে পারিসনি? মাইশা, আমি কেন বলবো? তুই ছেলে, তুই বলবি। ভিতর ডিম একটা। অঙ্কন, কি কি বললি? আমি ভিতর ডিম? তাহলে তুই কি? তুইও তো বলতে পারিসনি আঙ্কেলকে বিয়ে ভাঙার কথা, আবার আমাকে বলিস ভিতর ডিম? এরপর অঙ্কন আর মাইশা দুজনে অনেকক্ষণ ঝগড়া করে থেমে যায়। একটু পর দুজনে বিছানায় ঘুমোতে গেলে বিছানা নিয়ে আবার ঝগড়া শুরু করে। থেমে যাওয়ার একটু পরে আবার তাদের ঝগড়া শুরু হলে নিচে থাকা অঙ্কনের পরিবারের সবাই মাথায় হাত দিয়ে হতাশ যায়। অঙ্কন, এইটা আমার বিছানা, তো আমি বেশি জায়গা নিয়ে ঘুমাবো। মাইশা, তোর বিছানা তো কি হয়েছে? এখন এইটা আমারও ঘর, এই বিছানা আমারও। সর, তুই, ঘুমাবো আমি। তারপর তারা কাঁথা নিয়ে টানাটানি করতে করতে ঘুমিয়ে পড়ে। 1 সপ্তাহ হয়ে গেছে ওদের বিয়ের, কিন্তু ওদের সম্পর্কটা আগের মতো হচ্ছে না। এখনো ওরা কথায় কথায় কারণে অকারণে ঝগড়া করে। আর মাইশা বারবার শুধু রাগ করে মাইশার বাবার বাড়ি গিয়ে বসে থাকে। অঙ্কনদের বাড়িতে থেকেই না। ওদের দুই পরিবারই বিরক্ত হয়ে গেছে ওদের নিয়ে। ওদের বুঝালেও কোনো লাভ হচ্ছে না। তাই আজ অঙ্কন আর মাইশার বাবা মা প্ল্যান করে ওদের জন্য অন্য একটা জায়গায় থাকতে পাঠাচ্ছে। হয়তো একে অপরের সাথে একা সময় কাটালে কাছাকাছি আসবে তাই। মাইশা আর অঙ্কন এসে গেছে নতুন জায়গায়। তারা ভেতরে এসে দেখে এটা একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা অঙ্কনের বাবার নিজের। 2 রুমের একটা ফ্ল্যাট। ওরা ভেতরে ঢুকে একে অপরকে বেঞ্চি দিয়ে দুজন দুদিকে চলে যায়। ওরা এখন থেকে আলাদা রুমেই থাকবে। এভাবেই কেটে যায় আর 2 দিন। 2 দিন পর দুজনেই বুঝতে পারে যে এখন আর তারা তাদের পরিবারের সাথে থাকে না।
তাই প্রতিদিন বাহির থেকে খাবার কিনে খাওয়া সম্ভব না। আর নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। তাই কোনো একটা বিহিত করতে হবে এটার। তাই দুজনে একসাথে ড্রয়িং রুমে বসে ভাবছে কি করবে। অঙ্কন: আচ্ছা চল একটা কাজ করি, আমরা না হয় আগের মতোই থাকি। মাইশা: মানে? অঙ্কন: মানে আমরা বিয়েটা নিয়ে কেন পড়ে আছি? এখন তো আরো ভালো হয়েছে যে আমরা এখন আর আব্বু আম্মুর সাথে নেই। এখন আমাদের স্বামী স্ত্রীর মতো থাকতে হবে না। এখন তো আমরা এই ফ্ল্যাটে একাই থাকি। আমরা না হয় আগের মতোই বন্ধু হয়ে থাকলাম। মাইশা: হ্যাঁ একদম ঠিক বলেছি। এখানে তো কেউ নেই যে আমাদের জোর করবে সংসার করার জন্য। আচ্ছা এরপর? অঙ্কন: আচ্ছা শোন, তুই তোর মতো আর আমি আমার মতো। দেখ আমরা তো বিয়ে করতে চাইনি, কারণ আমাদের মাঝে কোনো ভালোবাসা নেই, তাই না? তাহলে কেন আমরা স্বামী স্ত্রীর মতো আচরণ করব? সবাই যেভাবে হোস্টেলে থাকে আমরা সেভাবেই থাকবো। তুই তোর কাজ করবি, আমি আমার কাজ করব। মাইশা: আর খাবার? আমি আগেই বলে দিচ্ছি আমি রান্না পারি না। অঙ্কন: সেটা পারবি কেন, পারিস তো শুধু খেতে। মাইশা: কি বললি? সর, আমি কিছুই করব না, তুই কর সব। অঙ্কন: এই থামো। আচ্ছা সরি সরি, রাগ করিস না। রান্না তো আমিও পড়ি না। মম। আচ্ছা রান্নাটা না হয় দুজনে একসাথে ম্যানেজ করে করব। ইউটিউব দেখে করতে পারবি? মাইশা: ওকে। অঙ্কন: তাহলে প্ল্যান ডান। তুই তোর কাজ করবি আর আমি আমারটা। রান্না দুজনেই মিলে করব। আর কেউ কারো পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলবো না। আর আগের মতোই বন্ধু হয়ে থাকবো, ওকে? মাইশা: ওকে। এরপর দিন থেকে অঙ্কন আর মাইশা দুজনেই মিলেমিশে থাকতে শুরু করে। প্রতিদিন সকালে উঠে নাস্তা বানাতে, একে অপরকে হেল্প করা, একসাথে কলেজ যাওয়া আর বাড়ি ফিরে আবার একসাথে রান্না করা। এভাবেই কাটছিল ওদের জীবন। কলেজে কেউই জানে না ওদের বিয়ের কথা, শুধু অঙ্কন আর মাইশার কিছু বন্ধু জানে। আর তারা এটাও জানে ওদের মাঝে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। বাধ্য হয়ে করছে বিয়েটা। ওদের বিয়ের এখন প্রায় 3 মাসের হয়ে গেছে। এর মাঝেই কলেজে একটি মেয়ে আসে, ফার্স্ট ইয়ারের। মেয়েটার নাম নেহা। আজ কয়েকদিন ধরেই অঙ্কন মেয়েটার সাথে অনেক সময় কাটাচ্ছে। রাতে মাইশা ওর ঘরে বসে গান শুনছিল। অঙ্কন মাইশার কাছে গিয়ে বলে, অঙ্কন, মাইশা তোকে একটা কথা বলার ছিল। মাইশা: কি কথা বল। অঙ্কন: আমার মনে হয় আমি নেহাকে ভালোবেসে ফেলেছি, আর আমি ওকে প্রপোজ করব ভাবছি। মাইশা: প্রপোজ করবি কর, আমাকে বলছিস কেন? অঙ্কন: আরে তুই একটা আইডিয়া দে না, কিভাবে কি করব। মাইশা: ইসাইসে, আমি জানি না এইসব। আমি এইসব প্রপোজ টপোজ পাই নাই কখনো, তাই আমার জানা নাই। অঙ্কন হাসতে হাসতে বলল, অঙ্কন, তোকে দেখতে শাকচুন্নির মতো, তাই কখনো প্রপোজাল পাস নাই। মাইশা: সর যা এখান থেকে, তুই মনে হয় কত সুন্দর, তোকেও তো কোনো মেয়ে পাত্তা দেয় না, গাধার মতো দেখতে। অঙ্কন: আর তুই শাকচুন্নির মতো দেখতে। এরপর তারা আবার বালিশ নিয়ে এক অপরের সাথে ঝগড়া মারামারি শুরু করে দেয়। 2 দিন পর অঙ্কন নেহাকে প্রপোজ করে, আর নেহা অ্যাকসেপ্ট করে নেয়। নেহা অঙ্কনের প্রপোজাল অ্যাকসেপ্ট করার পর তারা রিলেশনে খুব ভালো দিন পার করছিল। কেটে গেছে 2 মাস। অঙ্কন এখন মাইশাকে সময় খুব কম দেয়, তাই মাইশার মনটা বেশ খারাপ। কিছুদিন পর হঠাৎ মাইশাকে তার এক সিনিয়র প্রপোজ করে। মাইশা প্রথম খুব অবাক হলেও পরে ছেলেটার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, কারণ ছেলেটা ছিল মাইশার ক্রাশ। ছেলেটা অঙ্কনের ক্লাসে পড়ে, নাম তন্ময়। মাইশা তন্ময়ের প্রপোজ অ্যাকসেপ্ট করেছে শুনে অঙ্কন রেগে বাড়ি গিয়ে মাইশাকে বলে, অঙ্কন, কিরে আমি কি শুনলাম, তুই নাকি ওই তন্ময়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিস?
মাইশা, হুম। অঙ্কন, কেন অ্যাকসেপ্ট করার আগে আমাকে একবার জিজ্ঞেস করেছিস? মাইশা, আমি তোকে জিজ্ঞেস করে অ্যাকসেপ্ট করবো কেন? রাগ দেখিয়ে বলল। অঙ্কন, বুঝলাম না তুই এইরকম রাগ দেখাচ্ছিস কেন? মাইশা, অ্যাকসেপ্ট করেছি তো কি হয়েছে? এতে তোর কি? তুই তো নেহার সাথে প্রেম করছিস, আমি এ বিষয়ে কিছু বলেছি? আর আমাকে কে প্রপোজ করবে কে করবে না তুই বলবি সেটা? অঙ্কন, কি হয়েছে তোর? ওইভাবে কথা কেন বলছিস? মাইশা, তন্ময় আমাকে সব সত্যিটাই বলেছে। আজ পর্যন্ত অনেক ছেলেই আমাকে প্রপোজ করতে চেয়েছে। তুই তাদের বাধা দিয়েছিস, ধমক দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিস। অঙ্কন, আমি এটা তোর ভালোর জন্যই করতাম। সেই ছেলেগুলি ভালো ছিল না, ওরা তোকে কষ্ট দিবে তাই এমন করেছি। মাইশা, ও তাহলে তন্ময়কে নিয়ে এখন তোর কি সমস্যা? ও তো খারাপ ছেলে না, পড়াশোনায়ও ভালো, আমাকে পছন্দ করে। তাহলে তোর কি? আর তুই পারমিশন দেওয়া কে? অঙ্কন, আমি কেউ না তোর? কোনো সম্পর্ক নেই আমাদের। মাইশা, আছে তো বন্ধুত্বের, তাই শুধু বন্ধু হয়েই থাক। আর আমাদের মাঝে কি কথা হয়েছিল ভুলে যাস না। আমরা কেউ কারো পার্সোনাল লাইফে দখল দেব না, তাই সেই রুলটাই ফলো কর। অঙ্কন, ওকে সরি। এটা বলে অঙ্কন মাইশার ঘর থেকে বেরিয়ে যায়। দুদিন হলো ওরা একে অপরের সাথে কথা বলে না। বারবার চেষ্টা করেছে স্বাভাবিক থাকার, কিন্তু পারছে না। সন্ধেবেলা মাইশা অঙ্কন ঘরে যায়, আর দরজা নক করে বলে, মাইশা, অঙ্কন তুই কি ফ্রি আছিস? আমি কি আসতে পারি? অঙ্কন, হ্যাঁ। মাইশা ভেতরে গিয়ে দেখে অঙ্কন বিছানায় বসে ফোন চালাচ্ছে। তাই মাইশা খাটের এক কোণে বসে বলল, মাইশা, কি করছিস? অঙ্কন, নেহার সাথে কথা বলছি। মাইশা, ও তাহলে আমি কি পড়ে আসবো? অঙ্কন, না, কি বলবি বল। সমস্যা নেই, মেসেজে কথা বলছি। আর আমার সাথে এইভাবে ফর্মালি কথা বলা বন্ধ কর, বিরক্ত লাগে। অঙ্কনের কথা শুনে মাইশা একটু মুচকি হাসে। এরপর মাইশা উঠে অঙ্কনের সামনে গিয়ে বসে। মাইশা অঙ্কনের কাছে গিয়ে বসলে অঙ্কন ফোন অফ করে পাশে রেখে দেয় আর মাইশার দিকে তাকায়। এরপর মাইশা ধীরে ধীরে অঙ্কনকে জড়িয়ে ধরে। অঙ্কন কিছু বলে না। অঙ্কনও মাইশাকে জড়িয়ে ধরে, কিছুক্ষণ দুজনে চুপ করে থাকে। একটু পর মাইশা অঙ্কনকে ছেড়ে বলে, মাইশা, সরি, আমার তোর সাথে ওইভাবে কথা বলা উচিত হয়নি। এখন তুই আমার সাথে রাগ করে কথা বলছিস না, জানিস এতে আমার কত কষ্ট হচ্ছে। অঙ্কন, তোর কি একাই কষ্ট হচ্ছে, আমার হচ্ছে না? তুইও তো আমার সাথে কথা বলছিলি না। মাইশা, আচ্ছা সরি। অঙ্কন খুশি হয়ে একটা হাসি দিয়ে মাইশার গাল টিপে দিয়ে বলে, অঙ্কন, আচ্ছা ঠিক আছে। আর কখনো আমার সাথে কথা না বলে থাকবি না। আর আমার থেকে দূরেও যাবি না, আমার কষ্ট হয়। মাইশা, আহাগে ছাড়, ব্যথা পাচ্ছি তো। ঢং যত সব। কই, আমি তো আসলাম রাগ ভাঙাতে, তুই তো একবারও আমার কাছে গেলি না। এরপর যাই হোক, আমি আর তোর সাথে কথা বলবো না, যতক্ষণ না তুই আমার রাগ ভাঙাবি। অঙ্কন, হুম, ঠিক আছে। এরপর আমি তোর রাগ ভাঙাবো, ঠিক আছে। ওদের সম্পর্ক স্বাভাবিক এখন, কিন্তু তবুও অঙ্কন বেশিরভাগ সময় নেহার সাথে কাটায়। অঙ্কন নেহার সাথে এতটাই মিশে গেছে যে নেহাকে অঙ্কন মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসে। কিন্তু কিছু দিন ধরে মাইশার মাঝে একটু পরিবর্তন হয়েছে। অঙ্কন নেহাকে বাড়িতে আনলেই রাগারাগি করে। এমনকি নেহাকে নিয়ে ছোট ছোট বিষয়ে রাগ দেখেও মাইশা। মাইশার বন্ধুরা বিষয়টা খেয়াল করলেও কিছু বলেনি। কেটে গেছে অনেকগুলো দিন। মাইশা এখন নেহাকে অঙ্কনের সাথে দেখলে নিজের অজান্তেই জেলাস ফিল করে।
মাইশা এখনো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অঙ্কনের পছন্দ অপছন্দ নিয়ে চিন্তা করলে অঙ্কন সেটা আর আগের মতো চিন্তা করে না। অঙ্কন আর মাইশার বন্ধুত্বটা এখন আর আগের মতো নেই। মাইশা এখন অঙ্কনের সাথে তেমন প্রয়োজন ছাড়া বেশি কথা বলে না। যে অঙ্কন আগে ছোট বড় সব বিষয়ে মাইশার কাছে বলতো, জানতে চাইতো, এখন সে মাইশার ইচ্ছার কথা জানতে চায় না। আর মাইশা তন্ময়ের সাথে রিলেশনে থাকলেও তার মনটা পড়ে থাকে অঙ্কনের কাছেই। এমনি একদিন মাইশা আর তন্ময় ডেটে গিয়েছিল। তন্ময় যখন মাইশার জন্য আইসক্রিম আনতে যায়, তখন মাইশা অঙ্কনের কথা ভাবছিল। সে অঙ্কনকে নিয়ে ভাবতে ভাবতে বিকেয়ালি হয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে এসে পড়ে। হঠাৎ মাইশার একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। তন্ময় তাড়াহুড়ো করে মাইশাকে ডক্টরের কাছে নিয়ে যায়। কিছুক্ষণ পর অঙ্কন দৌড়ে মাইশার কাছে আসে। সে দেখে মাইশার পায়ে ব্যান্ডেজ করা। অঙ্কন, কিরে, কিভাবে হলো এটা? মাইশা, এমনি আমি হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে এসে গেছিলাম, বুঝতে পারিনি। তখনই গাড়ির সাথে ধাক্কা লাগে। অঙ্কন, ডাক্তার কি বলেছে? মাইশা, ভেঙে গেছে, আর একটু কেটে গেছে। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। অঙ্কন, কি? পা ভেঙে গেছে আর তুই বলছিস ঠিক হয়ে যাবে? চিৎকার করে। অঙ্কন মাইশার পাশে বসে থাকা তন্ময়ের শার্টের কলার চেপে ধরে বলে, অঙ্কন, ও তো তোর সাথে ছিল, তাহলে কিভাবে হলো এইটা? এই খেয়াল রাখিস নিজের গার্লফ্রেন্ডের? চিৎকার করে মাইশা। অঙ্কন, কি করছিস? ছাড়োকে। ওর কি দোষ? ও কি আমার সাথে ছিল নাকি তখন? তন্ময় অঙ্কনের হাত ঝাড়ি দিয়ে তার কলার থেকে ছাড়িয়ে নেয়। অঙ্কন, কই ছিলি তুই? ও তো তোর সাথে গিয়েছিল, তাহলে ওকে একা রেখে কেন গেছিলি? মাইশা, উফ অঙ্কন, তুই একটু থামবি? ও আমার জন্য আইসক্রিম আনতে গিয়েছিল, আর তখনই আমার নিজের ভুলের জন্য এইটা হয়েছে। আমি রাগ দেখে চেঁচিয়ে কথা বলার সময় ভুলেই গেছিলাম। আমার পা ভেঙে গেছে। আমি উঠে দাঁড়াতে গেলেই বেথার চিৎকার করে উঠি, আহহ। অঙ্কন, এই ঠিক আছিস তো তুই? উঠতে গেলি কেন? চল, বাসায় যাবি। এরপর মাইশাকে রিলিজ করে দিলে অঙ্কন তাকে বাড়ি নিয়ে যায়। ডক্টর বলেছে প্রায় 1 মাস লাগবে পা ঠিক হতে। কয়েকদিন হয়ে গেছে মাইশা এখন বাড়িতেই থাকে। অঙ্কনই এখন বাড়ি বেশি কাজ করে। মাইশা বসে থেকে যতটুকু পারে অঙ্কনকে হেল্প করে। কিন্তু আজ রাত প্রায় 12টা বেজে গেছে। অঙ্কন এখনো বাড়ি ফিরছে না। মাইশা অঙ্কনের সব ফ্রেন্ডদের কল করেছে অঙ্কন কোথায় জানতে, কিন্তু অঙ্কন তার কোনো বন্ধুর সাথে নেই। অঙ্কনের ফোন বন্ধ আর নেহা কল ধরছে না। সারা রাত পার হয়ে যায়। মাইশা তার এক বন্ধু রিয়াকে কল করে সবটা বলেছে। তাই সে সকালবেলায় এসে গেছে মাইশার কাছে। সে এসে দেখে মাইশা অনেক কান্নাকাটি আর টেনশন করছে। সে তাকে শান্ত করার চেষ্টা করে। সকাল প্রায় 10টার দিকে অঙ্কন বাড়ি ফিরে। অঙ্কনকে দেখতেই মাইশা তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। অঙ্কন, কিরে, কি হলো? ওইভাবে কাঁদছিস কেন? মাইশা অঙ্কনের পিঠে খুব জোরে একটা থাপ্পড় দিয়ে বলে, মাইশা, সারা রাত বাইরে ছিলি, আর বলছিস কি হয়েছে? রিয়া, মাইশা, আগে শোন তো কোথায় ছিল? মাইশা, আমার শুনতে হবে কেন? ও তো আগে এমন ছিল না। ও আগে কোথাও গেলে আমাকে জানিয়ে যেত, কিন্তু ও এখন বদলে গেছে। অঙ্কন, উফ মাইশা, চুপ করবি। আমি বদলাইনি, তুই দিন দিন বদলে যাচ্ছিস। এত রিয়েক্ট করার কি আছে? আমি কি ছোট বাচ্চা নাকি? মাইশা, কোথায় ছিলে তুই সারা রাত? অঙ্কন, নেহার সাথে। মাইশা, মানে? তুই নেহার সাথে সারা রাত কোথায় ছিলি? অঙ্কন, কালকে ওর সাথে ঘুরতে গিয়েছিলাম। অনেক রাত হয়ে গেছিল বলে আর আসিনি। অঙ্কনের কথা শুনে মাইশা চুপ করে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না।
ওর মাথায় সব উল্টা পাল্টা চিন্তা আসছে। একটু পর নীরবতা ভেঙে মাইশা বলল, মাইশা, তুই আর নেহা সারা রাত একসাথে ছিলি? অঙ্কন, কি বলছিস এসব? কোথায় ছিলি তোরা? অঙ্কন, নেহার এক কাজিনের বাড়িতে। তার জন্মদিন ছিল তাই গিয়েছিলাম। মাইশা, তাই বলে একটা বার জানানোর প্রয়োজন মনে করলি না? অঙ্কন, তুই বদলে গেছিস, তুই আর আগের মতো নেই। আমার জন্য তোর একটা বার চিন্তা হলো না? আমি সারা রাত একা কিভাবে থাকবো ভেবেছিস? আমাকে এই অবস্থায় একা রেখে তুই সারা রাত ওই মেয়ের সাথে ছি? এই কথা বলেই মাইশা নিজের ঘরে চলে যায়। অঙ্কন মাইশাকে অনেক বড় ডাকে, কিন্তু সে অঙ্কনের কোনো কথাই শুনে না। অঙ্কন সারা রাত নেহার সাথেই ছিল ভেবে মাইশা অনেক কষ্ট পায় আর অনেক কান্না করে। মাইশা অঙ্কনের সাথে কথা বলছে না। কাজ শেষ করে বারবার শুধু নিজের ঘরে গিয়ে বসে থাকে। মাইশা এখন তন্ময়ের সাথে তেমন বেশি কথা বলে না। পরদিন সকালে দুজন একসাথে নাস্তা করছিল। অঙ্কন, কিরে, তুই কি এখনো আমার উপর রাগ করেই থাকবি? বললাম তো সরি, আর এমন হবে না। তুই ভাবছিস আমার তোকে নিয়ে চিন্তা হয় না, এইটা ভুল। আমি তোকে জানানোর অনেক ট্রাই করেছি, পারিনি। আমার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় আর জানাতে পারিনি। মাইশা, নেহা তোকে বলেনি? আমি ওকে কল করছিলাম। আমি তো না হলেও ওকে প্রায় 50টা কল করেছি। বলেনি তোকে? অঙ্কন, না। মাইশা, হ্যাঁ, সেটা বলবি কেন, তার তো জলে। অঙ্কন, প্লিজ আমার উপর আর রাগ করে থাকিস না। আমি কত দিচ্ছি তোকে না বলে আর কখনো কোথাও যাব না। অঙ্কনের কথার মাঝেই নেহা বাড়িতে ঢোকে। আর অঙ্কনকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, নেহা, হাই অঙ্কন। বেবি, এখনো তোমার খাওয়া হয়নি? মাইশা কোনো কথা না বলেই ধীরে ধীরে উঠে তার ঘরে চলে যায়। অঙ্কন বুঝতে পারে মাইশার এখনো মন খারাপ, তাই আর ডাকলো না। এরপর অঙ্কন মাইশাকে ঘরের বাহির থেকেই বিদায় দিয়ে কলেজে চলে যায়। কলেজ ছুটির পর রিয়া আসে মাইশার সাথে দেখা করতে। তখন রিয়া কথায় কথায় বলে, রিয়া, মাইশা, আমার মনে হয় তুই সত্যিই অঙ্কনকে ভালোবেসে ফেলেছিস। মাইশা, কি কি বলিস উল্টা পাল্টা? আমি তন্ময়ের সাথে রিলেশনে আছি, জানিস না? রিয়া, মাইশা, তন্ময়ের সাথে তুই রিলেশনে আছিস? রিলেশনের মানে এইটা না যে ভালোবাসা হতেই হবে। তুই ওকে ভালোবাসিস আমার মনে হয় না। অঙ্কনের জন্য তোর মাঝে আমি যে যত্ন, মায়া, ভালোবাসা আর চিন্তা দেখেছি, সেটা তন্ময়ের জন্য দেখিনি। আর তাছাড়া আমি খেয়াল করেছি, তুই অঙ্কনের সাথে নেহাকে দেখলে জেলাস ফিল করিস। এটা কি স্বাভাবিক মনে হয় তোর? আই এম শিওর তুই অঙ্কনকেই ভালোবাসিস। তুই নিজেই ভেবে দেখ। মাইশা কিছুক্ষণ চুপ করে থাকে। মাইশা, রিয়া, তুই কি সত্যি বলছিস? আমারও কেন জানি না এটাই মনে হচ্ছে। রিয়া, আরে মদন, মনে হয় না। এটাই সত্যি, তুই নিজের ফিলিংসটা বুঝতে পারিসনি। আমার কি মনে হচ্ছে জানিস? তুই যেমন নিজের ভালোবাসাটা বুঝতে পারিসনি, হয়তো অঙ্কনের সাথেও এটাই হচ্ছে। মাইশা, কি বলছিস? রিয়া, হ্যাঁ, আমাদের আগে জানতে হবে অঙ্কনের মনেও কি তোর জন্য ভালোবাসা আছে কিনা। তারপর না হয় ওকে বোঝানোর চেষ্টা করব। আগে তুই জানার চেষ্টা কর, ও কি তোকে ভালোবাসে নাকি। রিয়া চলে যাওয়ার কিছুক্ষণ পর অঙ্কন বাড়ি ফিরে দেখে মাইশা এখনো ওর ঘরেই, তাই সে মাইশার ঘরে যায়। মাইশা খাটের উপর বসে ওর পায়ের ব্যান্ডেজ চেঞ্জ করার চেষ্টা করছে। অঙ্কন সাথে সাথে গিয়ে মাইশাকে আটকে বলে, অঙ্কন, আমার জন্য একটু অপেক্ষা করা যায়নি? এটা তুই একা একা করতে পারবি? মাইশা চুপ করে বসে আছে। অঙ্কন মাইশার ব্যান্ডেজ পাল্টে দেওয়ার পর মাইশার কাছে গিয়ে বসে। অঙ্কন, সরি, আর কতবার বলতে হবে বল? তুই আমার সাথে কথা না বললে আমার কষ্ট হয়, তুই জানিস না? শাস্তি দিতে চাইলে দে। কথা বলছিস না, এটা আবার কেমন শাস্তি?
মাইশা কোনো কথা না বলেই অঙ্কনকে জড়িয়ে ধরে। অঙ্কন ও মাইশাকে জড়িয়ে ধরে আবার বলে, অঙ্কন, সরি। প্রমিস করছি আর কখনো তোকে না বলে কোথাও যাব না। মাইশা অঙ্কনকে ছেড়ে বলে, মাইশা, ইটস ওকে। চল, এখন আমার ক্ষুধা লেগেছে, কিছু খাবো। এরপর ওদের মাঝে মাইশা সব অভিমান ভুলে গিয়ে চেষ্টা করে অঙ্কনের মনের কথা জানার। এমনি একদিন সকালে নাস্তা তৈরি করার সময় যখন মাইশা হুইল চেয়ারে বসে সবজি কাটার চেষ্টা করছিল, কিন্তু টেবিলটা বেশ উঁচু থাকায় সে কাটতে পারছিল না। আর অঙ্কন সেটা খেয়াল করে। সে মাইশাকে টেবিলের উপর বসানোর জন্য মাইশার কোমরে হাত দিয়ে উঠিয়ে দাঁড়া করায়। মাইশা অঙ্কনের কাঁধে তার দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। অঙ্কন মাইশাকে টেবিলের উপর বসানোর সময় ওদের মুখ অনেক কাছাকাছি আসে। ওদের দুজনের নিঃশ্বাস একে অপরের ঠোঁটের উপর পড়ছিল। অঙ্কন মাইশাকে ছেড়ে দিতে চাইলেও মাইশা অঙ্কনকে ছাড়েনি। মাইশা যেন নিজের সব জ্ঞান হারিয়ে ফেলেছে। মাইশা শক্ত করে অঙ্কনের কাঁধ ধরে রেখেছে, তাকে দূরে যেতে দিচ্ছে না। অঙ্কন খেয়াল করে মাইশা তাকে ছাড়তে চাইছে না, তাই সেও কিছু বলেন। মাইশা চোখের দিকে তাকায়। এক পর্যায়ে অঙ্কনও মাইশার মতোই জ্ঞানহীন হয়ে যায়। অঙ্কন আবার মাইশার কোমরে হাত দিয়ে মাইশার খুব কাছে এসে দাঁড়ায়। ওদের একে অপরের মুখ অনেক কাছাকাছি। দুজনেই দুজনের নিঃশ্বাস অনুভব করছে। ওদের একে অপরের নাকে নাক লাগিয়ে চোখ বন্ধ করে ফেলেছে। ওদের দুজনের ঠোঁটে ঠোঁট স্পর্শ করছে। তখনই হঠাৎ ডোরবেল বেজে ওঠে। দুজনেরই হুঁশ ফিরে। অঙ্কন ঝাড়ি দিয়ে মাইশার থেকে দূরে সরে যায়। দুজনেই লজ্জা পাচ্ছে। অঙ্কন, হয়তো কেউ এসেছে। আমি দেখছি কে এসেছে। অঙ্কন তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মাইশা নিজের মাথায় একটা থাপ্পড় দিয়ে বলে, মাইশা, ভোর কি করছিলে তুই এসব? কিন্তু এত সুন্দর একটা সময়ে আবার কোন আপদ এসে জুটল? অঙ্কন দরজা খুলতেই দেখে নেহা এসেছে। এরপর নেহাও অঙ্কনের সাথে রান্নাঘরে যায়। গিয়ে দেখে মাইশা সবজি কাটছে। ও বলে রাখা ভালো, নেহা অঙ্কন আর মাইশার বিয়ের কথা জানে। কিন্তু অঙ্কন এটাও বলেছে ওরা দুজনেই বিয়েতে রাজি ছিল না, তাই ওরা এই বিয়ে মানেও না। তাই নেহা অঙ্কন আর মাইশার সম্পর্কটা স্বাভাবিকভাবেই নিয়েছে। মাইশা নেহাকে দেখে রেগে যায়। সে রেগে খুব জোরে জোরে সবজি কাটতে থাকে। হঠাৎ মাইশার আঙ্গুল কেটে যায়। আর মাইশা ব্যথায় চিৎকার করে। অঙ্কন, কিরে, কাটলি তো হাতটা? আমি জানতাম এমন কিছু হবে। এভাবে সবজি কেন কাটছিল? আয় আমার সাথে। মাইশা, আমার পা ভাঙা ভুলে গেলি? অঙ্কন, ও সরি। ওয়েট। এরপর অঙ্কন মাইশার কোমরে হাত দিয়ে নামাতে গেলে হেনার খারাপ লাগে। অঙ্কন খুব তাড়াহুড়ো করে মাইশার হাতে মেডিসিন দিয়ে বেঁধে দেয়। অঙ্কন মাইশার জন্য এত চিন্তা আর যত্ন নেওয়া পছন্দ হলো না নেহার। নেহা, উফ অঙ্কন, এত চিন্তা করার কিছু হয়নি। একটু কেটেছে, এখন চলো তাড়াতাড়ি। মাইশা, কেন গো, তোমার কি জ্বলছে নাকি? নেহা, অঙ্কন তো আমার বয়ফ্রেন্ড, তাই আমার জ্বলবে, এটাই স্বাভাবিক, তাই না? মাইশা, নেহা, তুমি ওর গার্লফ্রেন্ড, এই অধিকারে এই কথা বলছো? আর আমি যদি আমার অধিকার চাই তাহলে তোমার কি হবে? মাইশার কথা শুনে অঙ্কন আর নেহা দুজনেই অবাক হয়ে মাইশার দিকে তাকালো। এরপর মাইশা আর কিছু না বলেই তার ঘরে চলে যায়। মাইশার কথা আর আচরণ দেখে নেহার একটু সন্দেহ হলো, কিন্তু কিছু বলল না। কিছুদিন কেটে গেছে। মাইশা অঙ্কনের জন্য এখন আরো বেশি ভালোবাসা অনুভব করে। সে যেন অঙ্কনের সাথে অন্য কাউকে দেখতেই পারে না। ঠিক নিজেও অঙ্কনকে ছাড়া অন্য কারোর সাথে সময় কাটাতে পছন্দ করে না। তাই মাইশা তন্ময়ের সাথে ব্রেকআপ করে নেয়। তন্ময় কারণ জানতে চাইলে মাইস তন্ময়কে সত্যিটা বলে দেয়। আর সাথে এটাও বলে দেয় যাতে তন্ময় অঙ্কনকে এই সব কিছু না বলে। অঙ্কন যেন জানতে না পারে মাইশার সাথে তন্ময়ের ব্রেকআপ হয়ে গেছে।
এতে তন্ময়েরও কিছু করার ছিল না, তাই সেও মাইশার কথায় রাজি হয়। মাইশার আচরণ দেখে নেহা যেন এখন একটু বেশি বেশি অঙ্কনের উপর নজর রাখে। নেহা এখন প্রায় সবসময় অঙ্কনের সাথেই থাকে। এমনকি রাতেও সে অঙ্কন আর মাইশার বাড়িতে থাকতে জেদ করে। কিন্তু শুধু দুইটা ঘর তাই থাকতে পারে না। এমনি এক রাতে, নেহা, মাইশা তুমি কি চাও? আমার তোমার আচরণ স্বাভাবিক মনে হচ্ছে না। মাইশা, মানে কি বলতে চাইছো? নেহা, তুমি যে অঙ্কনকে ভালোবাসো, আর অঙ্কন কি সেটা জানে? মাইশা, কি বলছো এসব? তুমি জানো না আমার ভালো বন্ধু। নেহা, তাহলে তুমি ওকে আমার সাথে দেখলে জেলাস কেন হও? আর আমাদের ভালো সময়গুলিবার বর কেন নষ্ট করে দাও? মাইশা, চুপ করবে তুমি? যার নয়টায় বলে যাচ্ছ। অঙ্কন শুনলে কি ভাববে? নেহা, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি আমাদের সম্পর্কটা নষ্ট করতে চাইছো। অঙ্কন আমাকে ভালোবাসে এইটা তোমার সহ্য হয় না। মাইশা, হ্যাঁ 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 আমি ভালোবাসি। ভালোবাসি আমি অঙ্কনকে। আর কিছু শুনতে চাও? আর অঙ্কনও আমাকেই ভালোবাসে তোমাকে নয়। নেহা, কি তোমাকে ভালোবাসে? আচ্ছা দেখা যাক। এরপর নেহা রেগে বেরিয়ে যায় অঙ্কনের কাছে যাওয়ার জন্য। অঙ্কন বাহিরে গিয়েছিল কিছু জিনিস আনতে। নেহা অঙ্কনকে কল করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে। কিছুক্ষণ পর অঙ্কন বাড়ি ফিরলে। নেহা কাঁদতে কাঁদতে অঙ্কনের সামনে দাঁড়ায়। অঙ্কন, নেহা কি হয়েছে তুমি কাঁদছো কেন? কিরে মাইশা কি হয়েছে ওর? নেহা, অঙ্কন তোমার আর মাইশার মাঝে কি চলছে? কি সম্পর্ক তোমাদের? অঙ্কন, কি বলছো? তুমি তো জানো আমাদের কথা। আমরা শুধু বন্ধু, তাছাড়া আর কিছু নেই আমাদের মাঝে। কিরে মাইশা বল ওকে। ও আমাকে ভুল বুঝতেছে। নেহা, তাহলে ও কেন বললো তোমরা একে অপরকে ভালোবাসো? অঙ্কন, কি মাইশা বলেছে? কিরে তুই ওকে এসব কেন বলেছিস? 1 মিনিট তোদের মাঝে কি ঝগড়া হয়েছে? নেহা নেহা শোনো তুমি ভুল বুঝো না। মাইশা এমনই, ওর কারো সাথে ঝগড়া হলে ও কষ্ট দেওয়ার জন্য সবসময় মজা করে এই সব বলে। আমাদের মাঝে এমন কিছুই নেই। ও রেগে তোমাকে এই সব বলেছে। আমি তোমাকে ভালোবাসি। কিরে মাইশা বল ওকে সত্যিটা, আমাদের মাঝে বন্ধুত্ব ছাড়া আর কিছু নেই। বল। মাইশা অঙ্কনের কথা শুনে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাইশা এতদিন ভেবেছিল অঙ্কনও হয়তো ওকে মনে মনে ভালোবাসে। কিন্তু আজ ওর সব ভুল ধারণা ভেঙে গেল। আজ মাইশার সব ভুল ধারণা ভেঙে গেল। তাই সে অঙ্কনের কথা মতো কান্না মাখা কণ্ঠে হেসে হেসে নেহাকে বলল, মাইশা, হ্যাঁ অঙ্কন আর আমার মাঝে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই। আরে আমরা শুধু ভালো বন্ধু। আমরা কেন একে অপরকে ভালোবাসবো? না, এইসব ভুল কথা। আমাদের মাঝে এমন কিছুই নেই। অঙ্কন, নেহা শুনলে তো ও তো নিজের মুখে বলল, প্লিজ আমাকে ভুল ভেবো না। আই লাভ ইউ। নেহা, আই লাভ ইউ টু। আই এম সরি জান। অঙ্কন, ইটস ওকে। এরপর অঙ্কন নেহাকে জড়িয়ে ধরে। তখন মাইশা আর নিজের কান্না থামিয়ে রাখতে পারছিল না। তাই সে সেখান থেকে চলে এলো। সে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে খুব কান্না করে। 2 দিন হলো মাইশা ঘরেই বসে থাকে। অঙ্কনের সাথে বেশি কথা বলে না। খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। অঙ্কন মাইশা দরজা নক করলে মাইশা দরজা খুলে কাঁথা মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ে। অঙ্কন ডাকলেও সে অঙ্কনের সামনাসামনি বসে কথা বলে না। তাই অঙ্কন জোর করে মাইশাকে টেনে তার সামনে বসায়। আর দেখে মাইশা চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। অঙ্কন, কিরে কি হয়েছে তোর? কিছু কি বলবি না আমাকে? কেন এমন করছি তুই? কেউ কি কিছু বলেছে তোকে? মাইশা, না কেউ কিছু বলেনি, ছাড় আমাকে। অঙ্কন, এই দাঁড়া, কি থামো।
তন্ময়ের সাথে ঝগড়া হয়েছে? মাইশা, না বললাম তো ছাড়। চিৎকার করে। অঙ্কন, তুই কিছু না বলে আমি বুঝবো কি করে? মাইশা, তোর কিছু করা লাগবে না। যা এখান থেকে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। অঙ্কন, বলবি কি হয়েছে? কাঁদছিস কেন তুই? ভালো লাগছে না আমার এসব আর। খুব রেগে চিৎকার করে বলল। মাইশা, তোর জন্য কাঁদছি। তোর জন্য হয়েছে এইসব। সহ্য হয় না তোকে ওই নেহার সাথে দেখলে। অঙ্কন, কি কি বলছিস এসব? ঠিক আছিস তো তুই? মাইশা, না আমি ঠিক নেই। ভালোবাসি তোকে। আমি ভাবতাম তুইও আমাকে ভালোবাসিস। কিন্তু না, আমি ভুলছিলাম। এ কথা বলেই মাইশা মাথায় হাত দিয়ে অঝরে কাঁদাতে শুরু করে। অঙ্কন কি করবে বুঝতেছে না। অঙ্কন মাইশার কাছে গিয়ে ওকে সোজা করিয়ে বসায়। এরপর ওকে জড়িয়ে ধরে। মাইশা অঙ্কনকে জড়িয়ে কাঁদছে। একটু পর মাইশার কান্না থামলে অঙ্কন বলল। অঙ্কন, মাইশা, আমার মনে হয় তুই এসব আবেগে করছিস। তুই কি ভুলে গেলি? আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের ভালোবাসার মানুষ মিলে ফ্যামিলির সাথে কথা বলবো। এরপর আমরা সব আবার আগের মতো করে নেব। এখন তো আমি নেহার সাথে রিলেশনে আছি। আর তুইও তো তন্ময়কে ভালোবাসিস। মাইশা, না, আমি শুধু তোকেই ভালোবাসি, তন্ময়কে না। অঙ্কন, মাইশা, আমি বুঝতে পারছি তোর কষ্ট। মাইশা, না, তুই বুঝতে পারছিস না। আর তুই কখনো বুঝবিও না। তাই মিথ্যা সান্ত্বনা দেওয়ার দরকার নেই। আর চিন্তা করিস না। আমি নিজেই চলে যাব তোদের লাইফ থেকে। আমি জানি তুই আমাকে ভালোবাসিস না। এটা আমি ওই দিনই বুঝে গেছি, যেদিন তুই নেহাকে বলেছিস আমাদের মাঝে বন্ধুত্ব ছাড়া আর কিছু নেই। তাই আমি চাই না আমার জন্য তোর আর নেহার মাঝে কোনো সমস্যা হোক। এখন তুই যা, আমি ঘুমাবো। এই কথা বলেই মাইশা কাঁথা গায়ে দিয়ে আবার শুয়ে পড়ে। অঙ্কন রুম থেকে বেরিয়ে পড়ে। পরদিন সকাল 9টা অঙ্কন ঘুম থেকে উঠে মাইশাকে দেখতে ওর রুমে যায়। গিয়ে দেখে মাইশা লাগেজ গুছাচ্ছে। অঙ্কন, কিরে, কি করছিস তুই? তুই লাগেজ কেন প্যাক করছিস? মাইশা, বাড়ি যাচ্ছি। অঙ্কন, মানে কেন? তুই এই অবস্থায় বাড়ি কেন যাবি? রাখো এইসব, কোথাও যাবি না তুই। মাইশা, আহা অঙ্কন, বাধা দিস না তো। যেতে হবে আমাকে। অঙ্কন, কিন্তু কেন? আমি তোকে ছাড়া একা একা থাকবো কিভাবে? মাইশা, তোকে একা থাকতে কে বলছে? নেহা আছে না? ওকে এনে রাখিস। ও তো তোর সাথেই থাকতে চায়। অঙ্কন, আমি ওর কথা বলিনি। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। মাইশা, অঙ্কন, ভুলে যাস না, আমরা শুধুই বন্ধু। আমি সারা জীবন তোর সাথে থাকতে পারবো না। তাই এসব বাচ্চাদের মতো পাগলামি করা বন্ধ কর। অঙ্কন, পাগলামি আমি করছি নাকি তুই করছিস? তোর পা ভাঙ্গা আর তুই এ সময় এমন পাগলামি কেনই বা করছিস আমি সেটাই বুঝতে পারছি না। মাইশা, কারণ আমি তোর সাথে আর থাকতে পারবো না। তোর কাছে আমার অনুভূতিটা আবেগ মনে হলেও আমার কাছে না। আমি নিজেকে আরো বেশি দুর্বল করতে চাই না। মাইশার কথা শুনে অঙ্কন আর কিছু বলতে পারল না। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, অঙ্কন, আচ্ছা চল, আমি তোকে দিয়ে আসছি। মাইশা, না, লাগবে না। আমি বাবাকে বলেছি গাড়ি পাঠাতে, একটু করে ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসবে। অঙ্কন, মাইশা, ভুলে যাস না তোর পাটা ভেঙে গেছে। একটু ভুল হলেই কিছু একটা হয়ে যেতে পারে। তখনই বাহির থেকে নেহা অঙ্কনকে ডাকে। নেহা, অঙ্কন কোথায় তুমি? মাইশা, আমাকে নিয়ে তোর আর চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে নিব। বাহিরে গাড়ির আওয়াজ পেতেই মাইশা ড্রাইভারকে কল করে ভিতরে আসতে বলে। ড্রাইভার আসলে মাইশা বলে।
মাইশা, ভাইয়া আমাকে কি একটু হেল্প করতে পারবেন ব্যাগগুলি নিতে? অঙ্কন কিছু বলছে না, রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মাইশার দিকে। ড্রাইভার ব্যাগগুলি নিয়ে যায়। মাইশা অঙ্কনকে বলে, সাবধানে থাকিস। অঙ্কন মাইশার 2 হাত ধরে বলে, অঙ্কন প্লিজ যাস না, আমি কিভাবে থাকবো তোকে ছাড়া? মাইশা, চিন্তা করিস না, নেহা আছে না, ও তোকে আমার অভাব অনুভব করতেই দেবে না। নেহা, তুমি ওকে একটু দেখে রেখো, আর চেষ্টা করো যাতে ওর আমার কথা মনে না পড়ে। আসি। অঙ্কন মাইশার হাত ছাড়তে চাইছিল না, কিন্তু মাইশা নিজের হাত ছাড়িয়ে চোখে জমা জলটা লুকিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। মাইশা গাড়িতে বসতেই ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। মাইশা আর একবারও পেছনে ফিরে তাকালো না। অঙ্কন তাকিয়ে আছে গাড়ির দিকে। ঘন্টা খানিক পর মাইশা তার বাবার বাড়ি এসে পৌঁছালো। অঙ্কনের মা মাইশাকে একা বাড়িতে ঢুকতে দেখে উনিও অঙ্কনের বাবাকে নিয়ে মাইশাদের বাড়িতে আসলো। এবার মাইশাও কিছু লুকালো না পরিবারের কাছে। প্রথম থেকে ঘটা সব ঘটনাই জানিয়ে দিল ওনাদের। মাইশা তাদের তন্ময় আর নেহার কথাও জানায়। এই সব কথা শুনে ওনারা কি বলবে কিছুই বুঝতে পারছে না। মাইশা নীরবে কান্না করছে। অঙ্কনের মা এসে মাইশাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। একটু পর অঙ্কন মাইশার ফোনে কল করলে অঙ্কনের মা মাইশার হাত থেকে ফোনটা নিয়ে নিজেই কল রিসিভ করে। অন কল। আফরিন, হ্যালো অঙ্কন। হ্যাঁ বলো। অঙ্কন, মা মাইশার ফোন তোমার কাছে? মাইশা কোথায়? আফরিন, ও আছে। কল কেন করেছো বলো? অঙ্কন, না আসলে মাইশা ঠিক মতো পৌঁছে গেছে কিনা জানার জন্য কল করেছিলাম। আফরিন, ও ঠিক আছে, চিন্তা করো না। অঙ্কন, মাইশার কাছে ফোনটা দাও, কথা বলবো। এরপর আফরিন ফোনে স্পিকার অন করে মাইশাকে কথা বলতে দিলে অঙ্কন বলে, অঙ্কন, কেমন আছিস এখন? যেতে কোনো সমস্যা হয়নি তো? মাইশা কান্না মাখা কণ্ঠে বলে। মাইশা, হ্যাঁ ঠিক আছি। অঙ্কন, তুই কাঁদছিস কেন? তুই কি বাবা মাকে সব বলে দিয়েছিস? মাইশা, আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে, কারণ আমি আর তোর সাথে এই সম্পর্কটা রাখতে চাইছি না। অঙ্কন, কি কি উল্টা পাল্টা কথা বলছিস? তুই আমার কাছে জানতে চেয়েছিস একবারও, যে এখন সবাইকে জানাতে হবে নাকি? রফিক, অঙ্কন, তুমি মাইশার সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি বাড়ি ফিরবে, তারপর আমরা কথা কথা বলবো। এই কথা বলেই অঙ্কনের বাবা কলটা কেটে দেয়। অন্যদিকে অঙ্কন রাগে ঘরের জিনিসপত্র ছুঁড়ে মারছে দেয়ালে। দুদিন কেটে যায়, মাইশা অঙ্কনের সাথে কোনো কথা বলছে না। অঙ্কন কল করলে মাইশা বারবার কল কেটে দেয়। অঙ্কন আর নিজেকে আটকে রাখতে পারেনি, রওনা হলো বাড়ি ফেরার জন্য। অঙ্কন বাড়ি ফিরেই আগে মাইশাদের বাড়ি যায়। বাড়িতে ঢুকেই মাইশার ঘরের দরজা নক করে। মাইশা দরজা খুলে দিলে অঙ্কন সাথে সাথে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। অঙ্কন, তুই আমার কল ধরছিস না কেন? মাইশা, অঙ্কন কি করছিস? দরজা খোল, সবাই কি ভাববে? অঙ্কন, আগে বল তুই আমার কল ধরছিস না কেন? মাইশা, কল ধরে কি করব? তোর সাথে আমার আর কোনো কথা নেই। আর আমি বাবা মাকে সবটা বলেছি, আর তারাই এখন এটার সমাধান করবে। অঙ্কন, সমাধান মানে? কি করবে? মাইশা, আমরা প্রথম থেকে যেটা চেয়েছিলাম সেটাই। তখনই ঘরের বাইরে থেকে সবাই দরজা খুলতে বলে মাইশা দরজা খুলে দিলে সবাই ঘরের ভেতর ঢুকে। অঙ্কনের বাবা মাও এসে গেছে। অঙ্কন, বাবা কি হচ্ছে? কি বলছে ও? কি সিদ্ধান্ত নিয়েছো? রফিক, অঙ্কন, তুমি আর কোনো ঝামেলা করবে না। তোমরা যেটা চেয়েছো সেটাই সিদ্ধান্ত নিয়েছি। অঙ্কন, মানে? দাদু, মানে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আমরা যদি জেদ না করতাম, তোমাদের আরো কিছু দিন সময় দিতাম, তাহলে হয়তো আজ এমন দিন দেখতে হতো না। সোহাগ, হ্যাঁ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি।
আমরা আমাদের ভুল শুধরে নেব। এখন তোমাদের ডিভোর্স করাটাই সঠিক সিদ্ধান্ত। সোহাগীর কথা শুনে অঙ্কন মাইশার দিকে তাকালো। মাইশা কিছুই বলছে না, মাথা নিচু করে আছে। রিমা, ঠিকই বলেছ। আমি চাই না আমাদের ভুলের জন্য আমার মেয়েটা আর কষ্ট পাক। তোমরা যা করার তাড়াতাড়ি করো। আফরিন, অঙ্কন, তুমি এখন যাও এখান থেকে। কি করতে হবে না করতে হবে আমরা তোমাকে বলে দিব। অঙ্কন মাইশার দিকে তাকিয়ে বেরিয়ে গেল। পরদিন সকালে অঙ্কনকে তার বাবা তার ঘর থেকে ডেকে পাঠায়। অঙ্কন, বাবার দিকে ছেলে। রিফাত, হ্যাঁ, এই নাও পেপারটাতে সাইন করে দাও। অঙ্কন পেপারটা হাতে নিয়ে দেখে পেপারে অলরেডি মাইশা সাইন করে দিয়েছে। অঙ্কনের হঠাৎ বড্ড খারাপ লাগছে, কিন্তু একটু পর অঙ্কনও সাইন করে দেয়। এরপর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। মাইশা এখন ওর বাবার বাড়িতেই আছে, বের হয় না। ওদের দুজনের বাড়ি যেহেতু পাশাপাশি, তাই ছাদে উঠলে একে অপরের সাথে দেখা হবে স্বাভাবিক। একদিন রাতে মাইশা ছাদে হাঁটছিল, তখন অঙ্কন তাদের ছাদে উঠে মাইশাকে দেখে কথা বলার চেষ্টা করে। মাইশা তাকে দেখে ছাদ থেকে নেমে যেতে চাইলে অঙ্কন তাদের বাড়ির ছাদ থেকে দেয়াল টপকে মাইশার সামনে এসে দাঁড়ায়। অঙ্কন, কিরে, তুই এখন আমার সাথে কথা কেন বলিস না? তুই জানিস না তোর সাথে কথা না বললে আমি থাকতে পারি না। মাইশা, অঙ্কন, মনে রাখিস আমাদের সম্পর্কটা এখন আর আগের মতো নেই, তাই এইসব কথা বলা বন্ধ কর। অঙ্কন, কেন নেই আগের মতো? আমরা কি ভালো বন্ধু হয়ে থাকতে পারি না? মাইশা, অঙ্কন, আমি আর তোর বন্ধু হয়ে থাকতে পারবো না। আর আমাকে ছাড়া থাকতে পারবি না, এই না সেই না, এইসব আর একবারও বলবি না। জেনে রাখো সম্পর্কটা আগের মতো আর কখনোই হবে না। অঙ্কন মাইশার কাছে এসে মাইশার 2 হাত ধরে বলে, অঙ্কন, মাইশা, আমি ছোট থেকেই তোর সাথে বড় হয়েছি। আমার ভালো মন্দ সব কিছুতেই আমার তোকে দরকার। এখন তুই যদি এভাবে আমার থেকে দূরে সরে যাস, তাহলে আমি কিভাবে থাকবো? মাইশা ঝাড়ি দিয়ে অঙ্কনের হাত ছাড়িয়ে নেয় আর রেগে বলে, মাইশা, অঙ্কন, হাস্যকর কথা বলিস না। তুই কি আমাকে ভালবাসিস সারা জীবন থাকবি আমার সাথে? তা তো নয়, তাই না? অন্য কেউ তোর জীবন সঙ্গী হবে, আমি না। সারা জীবন অন্য কেউ তোর সাথে সংসার করবে, আমি না। আমার অধিকার তুই আমার থেকে ছিনিয়ে নিয়ে অন্য কাউকে দিয়েছিস। তাহলে আমার সাথে এসব কথা কেন বলছিস? ভালো লাগছে না আর আমার এই সব। বলেই মাইশা ছাদ থেকে নেমে গেল। পরদিন নেহা আসে অঙ্কনদের বাড়িতে। নেহার সাথে অঙ্কনের পরিবার কথা বলে, তার বাবা মাকে আসতে বলে। 2 দিন পর নেহা তার ফ্যামিলি নিয়ে আসে অঙ্কনের পরিবারের সাথে কথা বলতে। ওনারা কথা বলে নেহা আর অঙ্কনের এঙ্গেজমেন্ট এর ডেট ফিক্স করে চলে যায়। অঙ্কনের পরিবারের কেউই এই এঙ্গেজমেন্ট নিয়ে খুশি না, কিন্তু তাদের করার কিছু নেই। প্রায় 1 মাস পর অঙ্কনের এঙ্গেজমেন্ট এর জন্য একটা পার্টির আয়োজন করা হয় ওদের বাড়িতে। এঙ্গেজমেন্ট এর অনুষ্ঠানে মাইশা আসবে কেউ কল্পনা করেনি, কিন্তু অনুষ্ঠানের মাঝে হঠাৎ মাইশা একটা লাল রঙের শাড়ি পরে অনেক সুন্দর করে সেজে প্রবেশ করে। মাইশাকে দেখে সকলেই অনেক অবাক হয়। মাইশার পরিবারের কেউই আসেনি, সে একাই এসেছে। মাইশা খুব সুন্দর আর খুব বড় একটা ফুলের তোড়া নেহার হাতে দিয়ে শুভেচ্ছা জানায়। এরপর অঙ্কনের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, মাইশা, স্যুটটাতে তোকে অনেক মানিয়েছে। তোদের একসাথে দেখতেও খুব সুন্দর লাগছে। কংগ্রাচুলেশন। অঙ্কন, তুই এখানে এসেছিস? মাইশা, কেন, আমি আসাতে কি তোর অস্বস্তি হচ্ছে? আমি তো ভেবেছিলাম তুই খুশি হবি। অঙ্কন, না, এমন কিছু না। আমি ভাবতে পারিনি তুই আসবি। মাইশা, এসব বাদ দিলেও আমাদের তো আরো একটা সম্পর্ক আছে, তাই না? যতই না বলি সত্যি তো এটাই, তাই না? এসে পারলাম না। মাইশা স্টেজ থেকে নেমে গেল। এরপর অঙ্কনের মা মাইশাকে জিজ্ঞেস করে, আফরিন, কিরে, তুই এখানে? ওইভাবে। মাইশা হেসে বলে, মাইশা আন্টি, কি বলো? আজ তোমার ছেলের এনগেজমেন্ট আর আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে এত সুন্দর একটা দিনে সেলিব্রেট করব না? অঙ্কনের মা আর দিদা নিজেদের কান্না থামিয়ে রাখতে পারছিল না, কারণ ওনারা জানে মাইশার হাসির পেছনে লুকিয়ে আছে হাজারো কষ্ট আর যন্ত্রণা। মাইশা, কি হলো, এমন ভালো একটা দিন আর তোমরা মন খারাপ করছো? আহা, ইটস ওকে, মন খারাপ করো না। কিছুক্ষণ পর অঙ্কন আর নেহার আংটি বদল করার সময় মাইশা পেছনে দাঁড়িয়ে সবটা দেখছিল।
সবাই যখন হাত তালি দিচ্ছিল, তখন মাইশা অঙ্কনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে নিজের চোখের জল মুছতে মুছতে বেরিয়ে যায় অঙ্কনদের বাড়ি থেকে। মাইশা যাওয়ার সময় সবাই ওকে দেখতে পেলেও কেউ আর ওকে আটকায়নি। ঘন্টা খানেক পর অনুষ্ঠান শেষে আফরিন কল করে মাইশার মা রিমাকে। আফরিন, রিমা মাইশা কি করছে? রিমা, মানে ও তোমাদের বাড়িতে নেই? আফরিন সাথে সাথে সোফায় থেকে উঠে দাঁড়ালো। আফরিন, কি বলছো তুমি? মাইশা এসেছিল কিন্তু ও তো অনেক আগেই বেরিয়ে গেছে বাড়ি থেকে। রিমা, না, এখনো বাড়ি ফিরেনি। আফরিন সাথে সাথে কল কেটে দিয়ে সবাইকে ডেকে জানালো কথাটা। সবাই সাথে সাথে দৌড়ে গেল মাইশাদের বাড়িতে। ওনারা মাইশাদের বাড়ির সামনে যেতেই দেখে মাইশার বাবা মা আর দিদা ওনারাও তাড়াহুড়ো করে বের হচ্ছে বাড়ি থেকে। রিমা অঙ্কনের মাকে ধরে কাঁদতে কাঁদতে বলল, রিমা, মাইশা কোথায়? আফরিন, ও তো অনেক আগেই বেরিয়ে গেছে। এতক্ষণে অঙ্কন অনেকবার কল করেছে মাইশার ফোনে কিন্তু ফোনটা বন্ধ। তারা সবাই অস্থির হয়ে পড়ে। হঠাৎ অঙ্কনের চোখ পড়ে বাড়ির গাড়ি রাখার জায়গায়। গাড়িটা নেই সেখানে। অঙ্কন, গাড়ি কোথায়? ও হয়তো গাড়ি নিয়ে কোথাও গেছে। কেউ যেতে দেখেনি ওকে। এরপর সবাই হন্তদন্ত হয়ে মাইশাকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাত প্রায় 12টা, এখনো খুঁজে পায়নি তাকে। অঙ্কন, রফিক, সোহাগ সবাই আলাদা আলাদা হয়ে খুঁজতে বেরিয়েছে। আর বাকিরা সবাই বাড়িতেই অপেক্ষা করছে। রাত 12:30টার দিকে অঙ্কন এক জায়গায় মাইশার বাবার গাড়িটা দেখতে পায়। গাড়িটার অবস্থা ভালো নয়। দেখে মনে হচ্ছে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। অঙ্কন খোঁজ নিয়ে জানতে পারে মাইশার গাড়িটা একটা অন্য গাড়ির সাথে ধাক্কা লাগে। এরপর কিছু লোক মিলে মাইশাকে হাসপাতাল নিয়ে গেছে। অঙ্কন রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে আর বাকি সবাইকেও সবটা বলে। বাকিরাও বেরিয়ে পড়ে হাসপাতাল যাওয়ার জন্য। কিছুক্ষণ সবাই হাসপাতাল পৌঁছলে গিয়ে দেখতে পায় মাইশা একটা বেডে শুয়ে আছে। মাইশার মাথায় পায়ে এবং কিছু কিছু জায়গায় ব্যান্ডেজ করা। মাইশাকে দেখেই রিমা জড়িয়ে কান্না করে দেয়। মাইশার কাছে সবটা জানতে চাইলে মাইশা জানায়, মাইশা, আমি তো এমনি একটু গাড়ি নিয়ে বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন গাড়িটা এসে আমার গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দেয়। মাইশা অঙ্কনের সাথে কোনো কথা তো বলে না, কিন্তু সবার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে। পরের দিন মাইশাকে রিলিজ করে দেয়। সবাই তাকে বাড়ি নিয়ে আসে। কেটে গেছে আরো অনেক দিন। অঙ্কন এতদিন মাইশার কাছে কাছেই থাকতো, মাইশাকে হেল্প করার জন্য। মাইশা বেশিরভাগ সময়ই অঙ্কনকে ইগনোর করলেও অঙ্কন সেটা পাত্তা দেয়নি। নেহা কয়েকবারই অঙ্কনকে মাইশার সাথে দেখে রাগ করে আর মাইশাকে কথা শোনানোর চেষ্টা করে, কিন্তু অঙ্কন বাধা দেয়। মাইশা, নেহা, আমি তো বলিনি তোমার বয়ফ্রেন্ডকে আমার কাছে আসতে। সে তো নিজেই বারবার চলে আসে, যেতে বললেও যায় না। তাই বলি আমাকে কথা শোনানোর আগে সত্যিটা জেনে নাও। নেহা, অঙ্কন কি বলছে? তুমি কেন বারবার এখানে আসো? অঙ্কন, নেহা, তুমি জানো ও আমার বেস্ট ফ্রেন্ড আর ওকে এই অবস্থায় আমি একা ছেড়ে দিতে পারবো না। নেহা, মাইশা, কি করেছো তুমি ওর সাথে? আমি জানি তুমি আমাদের সম্পর্কটা নষ্ট করতে চাইছো। ভুলে যেও না আমার আর অঙ্কনের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ও এখন আমার উঠবি হাজবেন্ড। তাই আমাদের মাঝে থার্ড পার্সন হওয়ার চেষ্টা করো না। অঙ্কন, নেহা, চুপ করো, কি বলছো তুমি? চিৎকার করে। তখন মাইশা রেগে দাঁড়ায়। ব্যথার কারণে পড়ে যেতে নিলে অঙ্কন ওকে ধরার চেষ্টা করলে মাইশা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অঙ্কনকে। মাইশা, ছাড় আমাকে, ধরার চেষ্টাও করবি না। আমি বলেছি তোকে এখানে আসতে। কেন এসেছিস? এখনই বেরিয়ে যা তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমার ঘর থেকে। আর কখনো আমার সামনে আসবি না। অঙ্কন খুব রেগে যায়। তাই জোরে নেহাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে নেহা রাগ করে চলে যায়। অঙ্কন, মাইশা, দেখ, তুই শান্ত হ। নেহা যা বলেছে ভুল বলেছে। আমি জানি তুই এমন কিছুই ভাবিসনি। মাইশা, ভেবেছিলাম কোনো একদিন তো ভেবেছিলাম, কিন্তু তুই আমার সেই ভাবনা নষ্ট করে দিয়েছিস। আর এখন আমি শুধু তোর থেকে দূরে থাকতে চাই। আর চাই না তুই এভাবে আমার পেছনে ঘুরে বেড়াস। আমার লাগবে না তোর হেল্প। চলে যা এখান থেকে। অঙ্কন, মাইশা, আমরা তো বেস্ট ফ্রেন্ড। তুই খুব ভালো করে জানিস আমি তোর সাথে কথা না বলে থাকতে পারি না।
আর তুইও তো থাকতে পারিস না। মাইশা, নেই, এখন আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। এখন আর কোনো কিছু আগের মতো হবে না। আমি তোর ভালোবাসা চেয়েছি, তোর এই দয়া না। প্রয়োজন নেই আমরা তোকে চলে যাই এখান থেকে। মাইশার বাবা মা কোনো একটা কাজের জন্য বাইরে গিয়েছিল। মাইশাকে এভাবে চিল্লাতে শুনে তারা দৌড়ে আসে মাইশার ঘরে। ওনারা আসতেই অঙ্কন ঘর থেকে বেরিয়ে যায়। 1 মাস পর। এই 1 মাসে মাইশার সাথে অঙ্কনের একবারও দেখা হয়নি। কল করেছে অনেকবার কিন্তু মাইশার ফোন বন্ধ। দেখা করার চেষ্টাও করেছে কিন্তু দেখা করতে পারেনি। রিমা আর সোহাগ ও কিছু জানায় না মাইশার সম্পর্কে। অঙ্কন আর থাকতে পারছে না মাইশাকে ছাড়া। অঙ্কন ঠিকমতো খাওয়া দাওয়া করে না, বাড়িতেও বেশি থাকে না, নেহার সাথেও তেমন যোগাযোগ করে না। সারাক্ষণ শুধু তার মাকে বলে যাতে আফরিন মাইশাকে দেখে এসে তাকে জানায় মাইশা কেমন আছে, কি করছে। সবাই বুঝতে পারছিল অঙ্কন নিজেও মাইশাকে ভালোবাসে, কিন্তু কিভাবে বুঝাবে ওকে। তাই রাতের বেলা অঙ্কনের দাদু ডাকে অঙ্কনকে। অঙ্কন দাদুর ঘরে গেলে অঙ্কনের বাবা মা ঘরের বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। দাদু বলে, দাদু, দাদু ভাই, তোমার কি মনে হয় তুমি কি সত্যিই নেহাকেই ভালোবাসো? অঙ্কন, দাদু আমি জানি না। আমি নেহাকে নিয়ে এখন ভাবছি না। আমি শুধু এখন মাইশার সাথে দেখা করতে চাই, ওর সাথে কথা বলতে চাই। আমি আর থাকতে পারছি না ওকে ছাড়া। দিদা, দাদু ভাই, এইবার অন্তত নিজের মনের কথাটা বুঝো। তুমি নেহাকে নয়, মাইশাকেই ভালোবাসো। ও শুধু তোমার বেস্ট ফ্রেন্ড না, এর থেকেই বেশি কিছু। তা না হলে তুমি ওর জন্য এত পাগলামি কেন করছো? অঙ্কন তার দাদুর কথা শুনে অনেকক্ষণ চিন্তা করছে। দাদু, দাদু ভাই, তোমাকে একটা জিনিস দেখাতে চাই। এরপর দাদু অঙ্কনের হাতে একটা কাগজ দেয়। অঙ্কন কাগজটা পড়ে দাদুর দিকে আবার হয়ে তাকালো। অঙ্কন, দাদু ভাই, এটা তো আমাদের সাইন করা সেই ডিভোর্সের পেপারটা। দাদু, হ্যাঁ, তোমাদের সাইন করা ডিভোর্স পেপার। আমি পেপারটা তোমার বাবাকে কোর্টে জমা করতে দেইনি, আমার কাছেই রেখে দিছি। মাইশার সাথে তোমার ডিভোর্সটা আমি মানতে পারছিলাম না তাই। অঙ্কন, তার মানে দাদু মাইশা এখনো। দাদু, হ্যাঁ, ঠিক ভেবেছ। মাইশা এখনো তোমার বিয়ে করা বউ। তোমাদের ডিভোর্স হয়নি। তুমি তাকে ভালোবাসো আর তোমার এখনো তার উপর সম্পূর্ণ অধিকার আছে। অঙ্কন কাগজটা হাতে নিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে আর দুহাত দিয়ে নিজের মুখ চেপে কান্না করে দেয়। দাদু অঙ্কনকে দাঁড় করালে অঙ্কন বলে, অঙ্কন, আমি ভুল করে ফেলেছি দাদু। আমি নিজের ভালোবাসা বুঝতে অনেক দেরি করে ফেলেছি। দাদু, এখনো দেরি হয়নি। এখনো সময় আছে, নিজের ভুলটা শুধরে নাও। অঙ্কন কাগজটা হাতে নিয়ে বেরিয়ে যায় মাইশার বাড়ি যাওয়ার জন্য। অঙ্কনের সাথে তার বাবা মা আর দাদুও যায়। অঙ্কন গিয়ে মাইশাকে বেরিয়ে আসতে বলে তখন মাইশার বাবা জানায়, সোহাগ, অঙ্কন মাইশা এখানে নেই। অঙ্কন, নেই মানে কোথায় গেছে? রিমা, মাইশা কানাডা চলে গেছে ওর আন্টির বাড়িতে। অঙ্কন, কি? আফরিন, রিমা কি বলছো? ওকে না 2 দিন আগে দেখে গেলাম। সোহাগ, আসলে ভাবি ওই দিন রাতেই চলে গেছে। ও কাউকে জানাতে চায়নি, তাই আর আমরাও বলিনি। রফিক, সোহাগ, তুমি একটা বার আমাদের জানাতে পারতে। কিন্তু ও হঠাৎ কেন এভাবে চলে গেল? সোহাগ, ও আর এখানে থাকতে চাইছিল না। কিছুদিন পর অঙ্কনের বিয়ে, তাই এখানে থাকতে চায় না। অনেক দিন আগে থেকেই পাগলামি করছিল যাওয়ার জন্য। রিমা, হ্যাঁ, অনেক কষ্ট পেতে হয়েছে আমার মেয়েটাকে। ওর সামনে অঙ্কন অন্য কাউকে বিয়ে করবে এইটা ও কিভাবে দেখবে? তাই এবার আমরাও আর ওকে বাধা দেইনি। অঙ্কন রিমার সামনে গিয়ে রিমার হাত ধরে মাটিতে বসে পড়ে আর বলে, অঙ্কন আন্টি, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি মাইশাকে ভালোবাসি আর এটা বুঝতেও অনেক দেরি করে ফেলেছি।
কিন্তু বিশ্বাস করো, ওকে ছেড়ে থাকতে আমারও অনেক কষ্ট হয়েছে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও। রিমা কাঁদাতে কাঁদাতে বলে। রিমা, কিন্তু বাবা তুই যে অনেক বেশি দেরি করে ফেলেছিস। তোদের ডিভোর্স হয়ে গেছে আর নেহার সাথেও এঙ্গেজমেন্ট হয়ে গেছে তোর। দাদু, না বৌমা ভুল ভাবছো। ওদের ডিভোর্স এখনো হয়নি। আমি পেপারটা কোর্টে এখনো জমাই করিনি। তাহলে ওদের ডিভোর্স হবে কিভাবে? সোহাগ, মানে আঙ্কেল আপনি কি বলছো? দাদু, হ্যাঁ আমি ঠিকই বলছি। ওরা এখনো বিবাহিত। রফিক, হ্যাঁ এখন মাইশাকে ফিরিয়ে আনতে হবে। রিমা, ও এখন কিছুতেই ফিরবে না। রফিক, সবাই না হয় সবটা বলে বুঝিয়ে ফিরে আসতে বলবো। সোহাগ, ওকে তোমরা চেনো না, একবার কিছু নিয়ে জেদ করলে সেটাই করবে। আফরিন, তাহলে আর কি করা, গিয়ে আনতে হবে। কিন্তু যাবে কে? অঙ্কন, আমি যাব। সবটা যেহেতু আমার ভুল আমি নিজেই যাব আর ওকে সরি বলে বুঝিয়ে নিয়ে আসবো। পরদিনই অঙ্কন সকাল সকাল সব প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ে গন্তব্য কানাডা। মাইশার আন্টির ঠিকানা নিয়ে নিয়েছে রিমার থেকে। মাইশাকে জানানো হয়নি। কয়েক ঘন্টা জার্নির পর অঙ্কন গিয়ে পৌঁছায় সেই ঠিকানায়। বাড়ির দরজায় নক করতেই প্রায় 15-16 বছর বয়সের একটা মেয়ে দরজা খুলে দিল। নাম ইতি। ইতি, আরে অঙ্কন ভাইয়া তুমি কেমন আছো? অঙ্কন আর মাইশারা যেহেতু অনেক বছর একই এলাকার প্রতিবেশী আর তারা দুজন বেস্ট ফ্রেন্ড আর বিয়ে হয়েছে, তাই মাইশার পরিবারের অনেকেই অঙ্কনকে চেনে। তাই অঙ্কনকে চিনতে ইতির ভুল হলো না। ইতি হলো মাইশার আন্টির মেয়ে। অঙ্কন, হ্যাঁ ইতি আমি ভালো আছি। তুমি কেমন আছো? ইতি, আমি ভালো আছি। আসো ভেতরে আসো। ইতি অঙ্কনকে নিয়ে ভেতরে গেল। আর তখন মাইশার আন্টি রহিমা অঙ্কনকে দেখে বলল। রহিমা, আরে অঙ্কন এসে গেছো? আসো আসো বসো এখানে। অঙ্কন, আসসালামু আলাইকুম আন্টি। কেমন আছেন? রহিমা, ওয়ালাইকুম আসসালাম। আমি খুব ভালো আছি বাবা। আমাকে রিমা কল করে সবটা জানিয়েছে। একটু ভুলের জন্য কত কষ্ট করতে হচ্ছে তোমাদের দুজনকে। অঙ্কন, আন্টি দোষটা বেশি আমারই। মাইশা আমাকে অনেক আগেই বোঝাতে চেয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। সবটা হারানোর পর আমার ভুলটা বুঝতে পেরেছি। রহিমা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মাইশা তোমার উপর বেশি দিন রাগ করে থাকতে পারবে না। অঙ্কন, হুম, আন্টি মাইশাকে দেখতে পাচ্ছি না। ও কোথায়? ইতি, ভাইয়া আপু তো কলেজে গেছে। অঙ্কন, কলেজে? এখানে আবার কোন কলেজে গেছে? আর কেনই বা গেল? রহিমা, আসলে এখানকার একটা কলেজে ভর্তি হতে চায়, তাই ভর্তি পরীক্ষার কথা বলার জন্য গিয়েছে। অঙ্কন, ও আসবে কখন? ইতি, এই তো একটু পড়িয়ে এসে পড়বে। তুমি না হয় এতক্ষণে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। প্রায় 1 ঘন্টা পর মাইশা বাড়ি ফিরে। মাইশা এসে তার ঘরে চলে যায়। ইতি দৌড়ে গেস্টরুমে অঙ্কনের কাছে গিয়ে বলে। ইতি, এই ভাইয়া আপু এসে গেছে। অঙ্কন শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসে বলে। অঙ্কন, ও এসে গেছে? কোথায় এখন? ইতি, আপু তো ওর ঘরে গেছে। তখন সাথে সাথে অঙ্কন মাইশার ঘরে যায়। মাইশা আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল খুলছিল। অঙ্কন ঘরে ঢুকে সাথে সাথে মাইশাকে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরে। মাইশা আয়নার দিকে তাকিয়ে দেখতে পায় অঙ্কন। সাথে সাথে অঙ্কনকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। মাইশা, তুই তুই এখানে কি করে? তুই জানলি কি করে আমি এখানে? অঙ্কন মাইশার সামনে গিয়ে ওর এক গালে হাত দিয়ে বলে। অঙ্কন, তোর কি একটু কষ্ট হচ্ছে না আমাকে ছাড়া থাকতে? অঙ্কনের কথা শুনে মাইশার চোখে পানি চলে আসে। অঙ্কন, কিভাবে পারলি আমাকে ছেড়ে এত দূর চলে আসতে? একবারও কি ভেবেছিস
আমার কি হবে? আমি কিভাবে থাকবো তোকে ছাড়া? মাইশা, আমি আসতে চাইনি, তুই আমাকে আসতে বাধ্য করেছিস। অঙ্কন, সরি, আমি বুঝতে পারিনি। ভুল হয়ে গেছে। মাইশা অঙ্কনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তার আন্টিকে ডাকতে ডাকতে ঘর থেকে বেরিয়ে আসে। মাইশা, আন্টি ও এইখানে কি করে এলো? চিনল কি করে এই ঠিকানা? রহিমা, তোর মা দিয়েছে ঠিকানা। মাইশা, কি মা কেন দিতে গেল? আমি বলেছিলাম কাউকে জানাতে না। রহিমা, মাইশা শোন, এদিক আয়। রহিমা মাইশাকে নিজের কাছে ডেকে বসালো। রহিমা, মাইশা শোন, অঙ্কন নিজের ভুলটা বুঝতে পেরেছে। ও তোকে নিয়ে যেতে এসেছে। মাইশা, কি? বলেই হলো। ওকে এখান থেকে চলে যেতে বলো এক্ষুনি। অঙ্কন, মাইশা, আগে আমার কথাটা তো শুনবি। মাইশা, জাস্ট শাট আপ। এইখানে কেন এসেছিস তুই? চলে যা এখান থেকে। একটু শান্তিতে কি থাকতে দিবি না আমায়? অঙ্কন, না। আমি তোকে নিয়ে যেতে এসেছি। আর তোকে না নিয়ে আমি কোথাও যাব না। মাইশা, একদম চুপ, আর একটাও কথা বলবি না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আর তোর সাথে কোথাও যেতে চাই না। বেরিয়ে যা এখান থেকে। অঙ্কন, মাইশা, আমি বললাম তো। রহিমা, আচ্ছা, চুপ করো তোমরা। অঙ্কন আর মাইশা খুব চেঁচামেচি করছিল। আর খুব খারাপভাবে ঝগড়া শুরু করে দেওয়ায় রহিমা তাদের থামিয়ে বলে, রহিমা, চুপ করো। এখন থামো তোমরা। মাইশা, এবার শান্ত হ। সেই কখন থেকে কিছু খাসনি। একটু কিছু খেয়ে নে। তারপর না হয় দুজন বসে ঠান্ডা মাথায় কথা বলিস। মাইশা, খাবো না আমি, তোমরা খেয়ে নাও। এই কথা বলে মাইশা রাগ করে উপরে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রহিমা, আচ্ছা অঙ্কন বাবা, তুমি একটু খেয়ে নাও। ওকে না হয় একটু পর খাইয়ে দিয়ে আসবো। অঙ্কন, না আন্টি থাক, আমিও খাবো না। এরপর অঙ্কনও গেস্ট রুমে চলে যায়। বিকেল 4টা বেজে গেছে। মাইশা ঘর থেকে বেরোচ্ছে না। রহিমা ডেকেছে তবুও আসেনি। তাই একটু পর অঙ্কন রহিমাকে মাইশার খাবারটা বেড়ে দিতে বলল। এরপর অঙ্কন খাবার নিয়ে মাইশার ঘরের দরজায় নক করলে মাইশা তার আন্টি এসেছে ভেবে বলে, মাইশা, উফ আন্টি, বললাম আমি খাবো না, এখন যাও। এরপর অঙ্কন আবার দরজায় নক করে। মাইশা কয়েকবার না বলে দিলেও অঙ্কন বারবার নক করছিল। কোনো কথা বলছিল না। মাইশা বিরক্ত হয়ে দরজা খুলে দেখে অঙ্কন খাবার হতে দাঁড়িয়ে আছে। মাইশা তাকে দেখে দরজা লাগাতে নিলেই অঙ্কন জোর করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। মাইশা, তোর সমস্যা কি বলবি? অঙ্কন, আমার সমস্যা এখন তুই। আমার কথা শুনছিস না কেন? মাইশা, বললাম না আমি তোর কোনো কথা শুনবো না। এরপর অঙ্কন রেগে খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে দরজাটা লাগিয়ে দেয়। এরপর মাইশার সামনে এসে তার এক হাত ধরে বলে, অঙ্কন, তোর সমস্যা কি হুম? আমার কথা শুনলে তোর কি এমন ক্ষতি হয়ে যাবে? মাইশা, উফ অঙ্কন, ছাড়, লাগছে আমার। অঙ্কন, লাগবেই তো, বারবার রাগাচ্ছিস কেন আমাকে? তুই আমার সাথে এমন ব্যবহার করছিস, আমার কি কষ্ট হয় না? মাইশা, রাগ হচ্ছে তোর? কষ্ট হচ্ছে? শোন, রাগ আমারও আছে। আর তোর থেকেও বেশি কষ্ট আমি পেয়েছি। আমি তোর আর তোর নেহার জীবন থেকে তো দূরে এসে গেছি। এখন তো তোদের পথের কাঁটা নেই। তাহলে আবার কেন সেই পথের কাঁটা বানাচ্ছিস আমাকে? অঙ্কন মাইশার কথা শুনে ওর হাতটা ছেড়ে দেয়। অঙ্কনের চোখ বেয়ে ঝরে যায় এক ফোঁটা জল। চোখের জল মুখে মাইশার সামনে এসে দাঁড়ায়। আর তার এক গালে হাত দিয়ে বলে, অঙ্কন, মাইশা, তুই আমার পথের কাঁটা না। তুই আমার জীবনের সব থেকে প্রয়োজনীয় মানুষ। তোকে ছাড়া আমি নিঃস্ব। তোর মনে আছে? একবার আমাদের ঝগড়া হয়েছিল, তখন তুই আমার রাগ ভাঙিয়েছিলি। তখন তুই বলেছিলি,
এরপর ঝগড়া হলে তুই আর কখনো আমার রাগ ভাঙাবি না। আমি যেন তোর রাগ ভাঙাই, তাই আমি এসছি। আমি তোর রাগ ভাঙিয়ে তোকে নিয়ে যেতে এসেছি। মাইশা, আমি সেখানে গিয়ে কি করব? সেখানে আমার আর থাকার কোনো দরকার নেই। তুই ফিরে যা, আর তোর নেহার সাথে ভালো থাক। অঙ্কন, উফ মাইশা, কথায় কথায় নেহার কথা বলবি না তো। আমি নেহাকে ভালোবাসি না, আমি আমার বউকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি। অঙ্কনের কথা শুনে মাইশা তার দিকে তাকালো। অঙ্কন, হ্যাঁ, আমি শুধু তোকে ভালোবাসি, অন্য কাউকে না। মাইশা কিছুক্ষণ চুপ করে থেকে একটা মুচকি হাসি দিল। এরপর চোখে জল মুছে হাসতে হাসতে বলল, মাইশা, তোর বউ? কে আমি? হা হা হা। অঙ্কন সত্যিই হাসালি। যখন বউ ছিলাম তখন কোনোদিন বউ বলে মানিসনি, বউ বলে ডাকিসনি। আর আজ এসছিস বউ বলে ভালোবেসে ফিরিয়ে নিয়ে যেতে। অঙ্কন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। দেখ, ভুল তো মানুষেরই হয়, আমিও তো একটা মানুষ। আমি ভুল করেছি, আর এখন সেটা বুঝতেও পারছি। তাহলে কেন বুঝতে চাইছিস না? আমি নিজের ভুলটা শুধরে নিতে চাই। মাইশা, অঙ্কন, এখন ভুল শুধরানোর আর কোনো উপায় নেই। সব শেষ হয়ে গেছে, তাই এখন বন্ধ কর এই সব। আমাদের ডিভোর্স হয়ে গেছে, তোর নেহার সাথে এঙ্গেজমেন্টও হয়েছে। তুই অনেক দেরি করে ফেলেছিস। অঙ্কন, না, কিচ্ছু শেষ হয়নি। আর ডিভোর্স? আমাদের তো কখনো ডিভোর্সই হয়নি। হ্যাঁ, আমাদের এখনো ডিভোর্স হয়নি। আমাদের সাইন করা ডিভোর্স পেপার দাদুর কথায় বাবা আজও সেটা করতে জমা করেনি, তাই আমাদের ডিভোর্স হয়নি। তুই এখনো আমার বউ। অঙ্কনের কথা শুনে মাইশা বিছানায় বসে কান্না করতে শুরু করে। অঙ্কন মাইশার পাশে বসে ওকে জড়িয়ে ধরে। মাইশা অঙ্কন দিয়ে ছাড়িয়ে বলে, মাইশা, অঙ্কন, তুই কি ভুলে গেছিস? তোর আর নেহার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর কিছু দিন পর তোদের বিয়ে। অঙ্কন, উফ মাইশা, তোকে আর কি বলে বুঝাবো? তুই কেন এখনো বুঝতে পারছি না? আমি তোকে ভালোবাসি, আমি শুধু তোর সাথে থাকতে চাই, নেহার সাথে না। আর এঙ্গেজমেন্ট হয়েছে তো কি হয়েছে, বিয়েটা তো আর হয়নি। মাইশা, তুই এত সহজে কথাটা বলে দিলি। ওই মেয়েটার জন্য তোর একটু মায়া হচ্ছে না? ও তোকে সত্যি ভালোবাসে। অঙ্কন, আমি জানি নেহা আমাকে সত্যি অনেক ভালোবাসে, আর আমি ওর সাথে যা করছি সেটা অন্যায়, কিন্তু আমি এটা ইচ্ছে করে করিনি। আমি সত্যিটা জানতে অনেক দেরি করে ফেলেছি। আর তুই ভেবে দেখ, আমার নেহার সাথে বিয়ে হলে আমাদের তিনজনের জীবনই নষ্ট হয়ে যাবে, কারণ আমি তোর সাথে থাকতে চাই। আমি নেহাকে মন থেকে ভালোবাসতে পারবো না। মাইশা, যাই বলিস আমি আর মানছি না। তুই চলে যা, আমি আর কখনো তোর কাছে ফিরে যাব না। অঙ্কন মাইশার সামনে হাঁটু গেড়ে বসে মাইশার হাত ধরে বলে, অঙ্কন, প্লিজ মাইশা, আর রাগ করে থাকিস না। আমি সরি বললাম তো। মাইশা, উফ, ছাড় তো, ভালো লাগছে না আমার। অঙ্কন এবার সত্যি রেগে যায়। অঙ্কন রেগে মাইশাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয়, আর মাইশার উপর ঝুঁকে মাইশার দুই হাত বিছানার সাথে চেপে ধরে। মাইশা, অঙ্কন, কি করছিস? সর আমার উপর থেকে। অঙ্কন, এতক্ষণ তো ভালোভাবেই বলছিলাম, বুঝতে চাইছিলি না, তাই ভাবলাম এবার না হয় জোর খাটিয়ে বুঝাই। মাইশা, না লাগবে না, আমি শুনবো, তোর সব কথা শুনবো। নাম আমার উপর থেকে। অঙ্কন, না। এরপর অঙ্কন এক দৃষ্টিতে অনেকক্ষণ মাইশার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। তাই মাইশা মৃদু কণ্ঠে অঙ্কনকে বলে, মাইশা, অঙ্কন, তোর যদি কিছু না বলার থাকে তাহলে নাম আমার উপর থেকে। মাইশার কথা শুনে অঙ্কন মাইশার ঠোঁটের দিকে তাকায়। এরপর মাইশার চোখের দিকে তাকিয়ে মাইশার আরো কাছে তার মাথাটা ঝোঁকায়।
অঙ্কনের মুখটা মাইশার অনেক কাছে আনতেই মাইশা ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে। মাইশা তার ঠোঁটে অঙ্কনের নিঃশ্বাস অনুভব করছে। কিন্তু কিছু সময় পার হওয়ার পরও যখন মাইশা বুঝতে পারে অঙ্কন তার সাথে কিছুই করছে না, তখন মাইশা ধীরে ধীরে তার চোখ খুলে দেখে অঙ্কন তার দিকে চেয়ে মুচকি হাসছে। তখন অঙ্কন মাইশার কপালে একটা চুমু দিয়ে বলে, অঙ্কন, ভয় পাস না, তোর অনুমতি ছাড়া আমি তোর সাথে কিছু করব না। মাইশা লজ্জা পেয়ে তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে, মাইশা, তাহলে এখনো কেন আমার উপর থেকে সরছিস না? সর, আমার হাতে ব্যথা লাগছে। অঙ্কন, ইস রং, তুই ব্যথা পাবি, আমি ওইভাবে ধরিনি তোর হাত। ঠিক আছে, আমি সরে যাব। আগে বল, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস আর আমার উপর আর রাগ দেখাবি না? মাইশা কোনো কথা বলছে না, চুপ করে আছে। অঙ্কন, আচ্ছা তাহলে আমার সমস্যা নেই, আমি সারা রাত তোর উপর এভাবেই থাকবো। আর যদি ঘুম পেয়ে যায় তাহলে না হয় তোর উপরই। অঙ্কন মাইশা খুব কাছে যেতে যেতেই এই কথা বলছিল। তখনই মাইশা ভয়ে তাড়াহুড়ো করে বলে, মাইশা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, আর তোর উপর রাগ দেখাবো না। এরপর অঙ্কন মাইশার উপর থেকে সরে গেলে মাইশা উঠে নিজের কাপড় ঠিক করে বসে। তখন অঙ্কন মাইশার পাশে বসে মাইশার দুই হাত মুঠো করে ধরে বলে, অঙ্কন, মাইশা, আমি সত্যি তোকে ছাড়া থাকতে পারবো না। এই 2 মাসে সেটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি। আমি আমার ভালোবাসাটাকে বন্ধুত্ব ভেবে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিন্তু বিশ্বাস কর, আমি সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। তোকে ছাড়া আমি কিভাবে থেকেছি আমিই জানি। এখন তুই প্লিজ আমার উপর আর রাগ করে থাকিস না, প্লিজ। আমি সব ঠিক করে দিব, আমরা আবার আগের মতো সংসার করব। কিন্তু এবারের সংসারটা তুই তোর মনের মতো করে সাজাবি। তুই যা চাইবি আমি সেটাই করব, আর তোকে অনেক বেশি ভালোবাসবো। মাইশা অঙ্কনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মাইশা অঙ্কনকে ক্ষমা করে মেনে নিয়েছে, তাই অঙ্কন খুশিতে মাইশার গালে, কপালে, চোখে আছড় চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর মাইশা অঙ্কনকে ছেড়ে বলে, মাইশা, কিন্তু নেহা? অঙ্কন, তুই চিন্তা করিস না, আমি নেহার পরিবারের সাথে কথা বলবো আর তাদের বোঝানোর চেষ্টা করব। এরপর অঙ্কন তাদের পরিবারের কাছে ভিডিও কল করে সবাইকে সবটা জানায় যে মাইশা সবটা মেনে নিয়েছে আর তারা আগামীকালকে এই দেশে ফিরবে। এর পরদিন অঙ্কন আর মাইশা দুজনেই দেশে ফিরে আসে। বাড়ি যাওয়ার পর অঙ্কনের মা মাইশাকে অনেক বকাবকি করে, কিন্তু একটু পর আবার সেই মাইশাকে নিজের কাছে বসিয়ে আদর করে দেয়। সেদিন সারাদিনই অঙ্কন এবং মাইশার পরিবার একসাথে সময় কাটায় এবং অনেক আনন্দ করে। দিন শেষে সন্ধেবেলা যখন সবাই বসে একসাথে কথা বলছিল তখন মাইশা বলে ওঠে, মাইশা, তোমরা হয়তো ভুলে যাচ্ছ, অঙ্কনের সাথে নেহার এঙ্গেজমেন্ট হয়েছিল। আর এখন নেহা আর তার ফ্যামিলি কিছুতেই এসব মেনে নেবে না। মাইশা কথা শুনে সেখানে থাকা সবাই একটু দুশ্চিন্তা পড়ে যায়। এরপর নীরবতা ভেঙে অঙ্কনের বাবা রফিক বলে, রফিক, আমাদের ওনাদের সাথে কথা বলতে হবে আর চেষ্টা করতে হবে ওনাদের সবটা বুঝিয়ে বলার। মাইশা বাবা, সোহাগ, রফিক, তোমার কি মনে হয় বিষয়টা এতটা সহজ? অঙ্কনের মা আফরিন, হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছেন, বিষয়টা এতটাও সহজ হবে না। মাইশা মা, রিমা, কঠিন হলেও আমাদের সবাইকে এটা করতেই হবে। আমি আমার মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। মাইশার মাথায় হাত বুলাতে বুলাতে রিমা কথাটা বলে তখন অঙ্কন বলে, অঙ্কন, তোমরা চিন্তা করো না, ভুলটা যেহেতু আমার ছিল তাই আমি এটা ঠিক করব। মাইশা, হয়েছে, তোকে আর পাকামো করতে হবে না, অনেক করেছিস তাই আজ এই হাল। অঙ্কন, মাইশা, তুই এখনো আমার উপর রাগ করে আছিস তাই এইভাবে কথা বলছিস তাই না? অঙ্কনের কথার মাঝেই অঙ্কনের ফোনে নেহার কল আসলে। অঙ্কন সবাইকে জানিয়ে কথা বলার জন্য সেখান থেকে চলে যায়।
অঙ্কন তার ঘরে এসে কল রিসিভ করে। অন কল। নেহা, অঙ্কন তোমার সমস্যাটা কি আমাকে একটু বলবে? কতদিন হয়ে গেল তুমি আমার সাথে ঠিকমতো দেখা করছো না, ঠিকমতো কথাও বলছো না। আর 2 দিন ধরে তোমার সাথে আমি কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছি না কেন? কোথায় ছিলে তুমি? অঙ্কন, নেহা শান্ত হও। আসলে আমি একটু দেশের বাইরে ছিলাম তাই। আর নেহা, আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। নেহা, কি কথা বলো? অঙ্কন, আসলে নেহা আমি বলতে চাইছি কি আসলে। নেহা, কি আসলে মানে আসলে শুরু করেছো, কি বলবে বলো? অঙ্কন, আসলে নেহা আমি বলতে চাইছি আই এম সরি, আমি এই বিয়েটা করতে পারবো না। অঙ্কন এক নিঃশ্বাসে কথাগুলো বলল। কিছুক্ষণ চুপ করে থাকার পরও যখন ফোনের ওপার থেকে কোনো আওয়াজ আসছে না, তখন অঙ্কন আবার বলল, অন কল। অঙ্কন, হ্যালো নেহা, তুমি শুনতে পাচ্ছ? নেহা, অঙ্কন তুমি কি মজা করছো? এইসব আজ বাজে কথা কিন্তু আমি সহ্য করব না। অঙ্কন, নেহা আমি সত্যি বলছি, মজা করছি না। আমি মাইশাকে ভালোবাসি। আমাদের বিয়েটা হলে আমরা কেউই ভালো থাকতে পারবো না। অঙ্কনের কথা শেষ না হতেই কলটা কেটে গেল। অঙ্কন হঠাৎ ভয় পেয়ে গেল। নেহা আবার নিজের কোনো ক্ষতি করে ফেলবে না তো? তাই সে বারবার নেহার ফোনে কল করছে কিন্তু কলটা বারবার কেটে যাচ্ছে। অঙ্কন তাড়াহুড়ো করে তার ঘর থেকে বেরিয়ে সবাইকে সবটা জানালে মাইশা রেগে অঙ্কনকে বলে, মাইশা, তোকে কে বলেছে ওকে এখন এই কথাটা বলতে? অঙ্কন, তো আর কি করব, বসে বসে ওর সাথে ফোনে প্রেম করব? তুই বল। মাইশা, কিন্তু অঙ্কন তোর কাছে বিষয়টা যতটা সহজ, ওর কাছে তেমন নয়। অঙ্কন, সরি আমি বুঝতে পারিনি। কিন্তু এখন কি করব? রফিক, কি আর করার, এখন চলো। আমাদের সবার নেহাদের বাড়ি যাওয়া উচিত। সোহাগ, হ্যাঁ ঠিক বলেছ, আমাদের নেহার পরিবারের সাথে কথা বলা প্রয়োজন। এরপর সবাই নেহাদের বাড়ি যাওয়ার জন্য বের হওয়ার সময় দেখতে পান নেহা এবং তার পরিবার এসেছে। নেহার পরিবারের সবার চোখে মুখে বড্ড রাগ দেখা যাচ্ছে। আর নেহার অবস্থা খুবই খারাপ। নেহার চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। নেহা কোনো কথা না বলেই অঙ্কনের সামনে এসে দাঁড়ায়। অঙ্কনকে কোনো কথা বলতে না দিয়েই হঠাৎ নেহা অঙ্কনের গালে একটা থাপ্পড় মেরে অঙ্কনের শার্টের কলার চেপে ধরে কাঁদাতে কাঁদাতে বলে, নেহা, ভালোবাসাটা কি তোর কাছে খেলা মনে হয়? যে যখন যাকে ইচ্ছা তাকে কাছে টেনে নিবি? অঙ্কন, নেহা শোনো আমার কথাটা। নেহার মা, মিসেস হোসেন, কি শুনবে তোমার কথা? আর কি শুনতে বাকি রেখেছো তুমি? অঙ্কন, আন্টি আমি। অঙ্কনের কথা শেষ হওয়ার আগেই অঙ্কনের বাবা অঙ্কনকে থামিয়ে বলল, রফিক, মিসেস হোসেন আমরা বুঝতে পারছি আপনাদের অবস্থাটা। আপনাদের আগে যথেষ্ট কারণ আছে। নেহার বাবা, আপনি কি ভেবেছেন? আপনার ছেলে এমন একটা কাজ করলো আর আমরা আপনাদের ধন্যবাদ জানাবো? রফিক, না আমি সেটা বলছি না। কিন্তু মিস্টার হোসেন আমরা এর থেকে বেশি খারাপ কিছু হওয়ার আগেই ঝামেলাটা মিটিয়ে নিতে চেয়েছি। তাই আপনাদের সত্যিটা জানিয়েছি। মিসেস, এর থেকে বেশি খারাপ আর কি আছে? আমার মেয়েটা বিনা দোষে শাস্তি পেল। রফিক, আমরা চাই না আপনার মেয়ের জীবনটা নষ্ট হোক। ওদের বিয়েটা হলে ওরা কেউই খুশি থাকতে পারবে না। আমি সেটাই বোঝাতে চেয়েছি। আফরিন, নেহা, মা আমি জানি তুমি আমার ছেলেটাকে অনেক ভালোবাসো। তাই বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু মা আমি বলবো এখন তোমার নিজের কথা ভাবা উচিত। আমি অস্বীকার করব না, আমি মানছি আমার ছেলে তোমার সাথে অনেক বড় অন্যায় করেছে। কিন্তু যা হয় ভালোর জন্যই হয়। তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি অঙ্কনের থেকেও বেটার কাউকে ডিজার্ভ করো। তাই তুমি ভেঙে পড় না। অঙ্কনের মায়ের কথা শুনে নেহা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে আর কাঁদাতে শুরু করে। রফিক, মিস্টার এন্ড মিসেস হোসেন আমি আমার ছেলের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনি প্লিজ আমাদের ক্ষমা করবেন। আপনারা আমাদের উপর রাগ দেখাবেন এইটা স্বাভাবিক।
আর তাই আপনারা যদি আমার ছেলেকে এই অন্যায়ের জন্য কোনো শাস্তি দিতে চান তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ সত্যিই আমার ছেলে দোষী। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই, এত কিছুর পরও যদি ওদের বিয়েটা হতো তাহলে হয়তো সত্যি সত্যি আপনাদের মেয়ে আরো বেশি কষ্ট পেত, আর আমরা সেটা চাইনি বলেই আপনাদের সত্যিটা জানিয়েছি। নেহা মাটিতে বসে কাঁদছে। তখন অঙ্কন নেহার সামনে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে বলে, অঙ্কন, নেহা, আই এম সরি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি নিজের ভুলের জন্য তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কথা বলার সময় অঙ্কন নীরবে কান্না করছে, তার চোখ দিয়েও পানি পড়ছে। নেহা সেটা বুঝতে পেরে অঙ্কনের দিকে তাকায়। অঙ্কন আবার বলতে লাগলো, অঙ্কন, নেহা তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে। আমি মন থেকে বলছি, আমি তোমাকে হয়তো ভালোবাসতে পারিনি, কিন্তু তুমি খুব ভালো তাই আমার তোমাকে ভালো লাগে। আমি তোমাকে মন থেকে ভালোবাসতে পারিনি, কিন্তু তুমি আমাকে তোমার সব ভালোবাসা দিয়েছো, যেটা আমি ডিজার্ভ করি না। তুমি আমার থেকেও ভালো ছেলে পাওয়ার যোগ্যতা রাখো, আর আমিও সেটাই দোয়া করি। তুমি আমাকে ভুলে আমার থেকেও ভালো কাউকে আপন করে নাও। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও। অঙ্কনের কথার মাঝেই মাইশাও হাঁটু গেড়ে নেহার সামনে বসে বলে, মাইশা, নেহা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার আজকের এই দিনটার জন্য আমি দায়ী। নেহা কোনো কথা বলছে না, চুপ করে তাকিয়ে আছে অঙ্কনের দিকে। নেহাকে এইভাবে চুপ করে থাকতে দেখে অঙ্কন বলে, অঙ্কন, নেহা তুমি এইভাবে চুপ করে আছো কেন? তোমার যদি আমাকে শাস্তি দিতে হয় দাও, মারতে ইচ্ছে হলে মারতে পারো, আমি কিছু মনে করব না, কিন্তু চুপ করে থেকো না। এরপরও নেহা মাথা নিচু করে চুপ করে আছে। এটা দেখে তার মা তাকে ডেকে বলে, মিসেস হোসেন, নেহা মা, চলো এখন আমরা বাড়ি যাব, এখানে আমাদের আর থেকে লাভ নেই। নেহা তার মায়ের কথায় কোনো উত্তর তো দিল না, কিন্তু সে আর কোনো কথা না বলে উঠে দাঁড়ালো, আর অঙ্কনের দিকে একবার তাকিয়ে চুপচাপ তার বাবা মায়ের সাথে অঙ্কনদের বাড়ি থেকে বেরিয়ে গেল। নেহা চলে যাওয়ার পর অঙ্কনও মন খারাপ করে তার ঘরে চলে গেল। কিন্তু মাইশা অঙ্কনের সাথে গেল না, কারণ সে জানে অঙ্কন এখন একা থাকতে চায়, কারণ সে তার এই কাজের জন্য অনুতপ্ত। তাই সবাই সেটা বুঝতে পেরে তাকে একা থাকতে দিল। 1.5 বছর পর, 2 দিনের পর নেহা আর ভার্সিটিতে আসেনি। অঙ্কন আর মাইশা দুজনেই একসাথে ফাইনাল এক্সাম শেষ করেছে। এক্সামের পর অঙ্কন তার ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে। এতদিন মাইশা আর অঙ্কন তাদের সেই পুরনো ফ্ল্যাটেই থাকতো। তারা তাদের সেই ফ্ল্যাটেই নতুন করে আবার সবটা শুরু করেছিল, একটা নতুন এবং মনের মতো করে সাজানো সংসার। কিন্তু আজ তারা ফিরে যাচ্ছে তাদের পরিবারের কাছে। আর মাত্র কয়েক মাস পরই মাইশার ডেলিভারি ডেট। হ্যাঁ, মাইশা এখন 7 মাসে প্রেগনেন্ট। আগামীকাল মাইশাদের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, মাইশার 7 মাসের স্বাদের অনুষ্ঠান। তাই তারা ফিরে যাচ্ছে। পরের দিন অনুষ্ঠানের অনেক আয়োজন করা হয়েছে, অনেক মেহমানও এসেছে। যেহেতু মাইশার জন্য এই অনুষ্ঠানটায় টেবিলে মাইশার পছন্দের নানান রকম খাবার তৈরি করে সাজিয়ে রাখা হয়েছে। সবাই মাইশাকে দেখে দোয়া করে যাচ্ছে। অঙ্কন আর মাইশা দুজনেই আজ খুব খুশি। এর মাঝেই বাড়িতে প্রবেশ করে নেহা। কেউ কল্পনাও করেনি নেহা আসবে, তাই অবাক দৃষ্টিতে সকলেই নেহার দিকে তাকিয়ে আছে। নেহা হাসি মুখে বাড়িতে ঢুকে মাইশার কাছে যায়। নেহা একা আসেনি, একটা ছেলেও এসেছে তার সাথে। নেহা, হ্যালো মাইশা, কেমন আছো? মাইশা, হুম হুম ভালো আছি। আর তুমি? নেহা, হ্যাঁ আমিও ভালো আছি। ওর সাথে পরিচয় করিয়ে দেই, মাইশা ও আকাশ বাবার বন্ধুর ছেলে, আমার উর্বি হাজবেন্ড। আর আকাশও হলো মাইশা যার কথা তোমাকে বলেছি। আকাশ, ও হ্যালো মাইশা।
মাইশা, হাই। আকাশ, হাই অঙ্কন, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আপনাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার। অঙ্কন, হ্যালো। আপনি আমাকে চেনেন? জানেন আমি নেহার কি হই? আকাশ, আপনাকে যদি না চিনতাম তাহলে হয়তো আমি এটা জানতাম না। আমার হবু বউটা এত বেশি ইনোসেন্ট আর ভালো। নেহা, শাট আপ। সারাক্ষণ শুধু ফাজলামি। একটু সিরিয়াস থাকতে পারো না? আকাশ, না। বলেই আকাশ নেহার দিকে চেয়ে একটা দুষ্টুমি ভরা হাসি দিল। এরপর অঙ্কন নেহার দিকে তাকালে নেহা অঙ্কনের সাথে কোনো কথা না বলেই মাইশাকে বলল, নেহা, কংগ্রাচুলেশন মাইশা। আশা করি তোমার বেবি অনেক হেলদি এবং সুন্দর হবে। মাইশা, হুম। নেহা, থ্যাংক ইউ আমাদের ক্ষমা করে দেওয়ার জন্য। নেহা, আমি সেদিন তোমাদের কথা ভেবে সরে যাইনি। আমি নিজের কথা ভেবেছিলাম। যে আমাকে ভালোবাসে না জোর করে তাকে নিজের করে কোনো লাভ নেই। তাই যে আমাকে ভালোবাসবে তাকেই খুঁজে বের করলাম। আর তাছাড়া 3 বছর আগে আমার আর অঙ্গনের মাঝে তুমি আসোনি। বরং আমি তোমাদের মাঝে এসে গেছিলাম। অঙ্কন, আই এম সরি নেহা। নেহা, এখন আর সরি বলতে হবে না। আমি সবটা ভুলে স্বাভাবিকভাবেই থাকতে শিখে গেছি। আকাশ, কিন্তু অঙ্কন আমি তোমাদের দুজনকে থ্যাংক ইউ বলতে চাই। বিশেষ করে মাইশাকে, তোমরা যদি সেদিন এক না হতে তাহলে হয়তো আমি আমার এত সুন্দর বউটা পেতাম না। আকাশের কথা শুনে নেহা বিরক্তির দৃষ্টিতে আকাশের দিকে তাকালে আকাশ নেহার দিকে হাসি দিয়ে তাকিয়ে বলে, আকাশ, সরি। ওদের এই কাণ্ড দেখে মাইশা আর অঙ্কন মিটমিটিয়ে হাসতে লাগলো। 3 মাস পর মাইশার একটা ছেলে হয়েছে, নাম মিরাজ। মিরাজকে নিয়ে মাইশা আর অঙ্কন দুজনেই খুব আনন্দে আছে। দুই বেস্ট ফ্রেন্ড বিয়ে করেছে। কষ্টে দুঃখে যেমন একে অপরকে বুঝে এবং সকল পরিস্থিতি মানিয়ে নেয়, ঠিক তেমন খুব ছোট ছোট বিষয়েই দুজনে বারবার ঝগড়া করে। তবুও দুজন দুজনকে চোখে হারায়। ওদের পাগলামি আর ভালোবাসা মিলিয়েই কাটিয়ে দিবে সারাটা জীবন আনন্দে। সমাপ্ত।